আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা। শতত মেডিকেল অ্যাডমিশন প্রকল্পের আজকের এই ফিজিক্স ক্লাসে আমি তৌসিফ ভাইয়া তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি ঢাকা মেডিকেল কলেজে চতুর্থ বর্ষে পড়াশোনা করছি। অলরেডি কাজ শক্তি ও ক্ষমতার একটি ক্লাস শতত মেডিকেল অ্যাডমিশনের যে 35 দিন ফ্রি ক্লাস ক্যাম্পেইন চলছে তার পক্ষ থেকে দিয়ে দেওয়া হয়েছে আজকে দ্বিতীয় ক্লাস। এবং এই ক্লাসে ইনশাল্লাহ আমরা কাজ শক্তি ও ক্ষমতা চ্যাপ্টারটা শেষ করে ফেলবো। মূলত প্রথম যে ক্লাসটা হয়েছে সেখানে আমরা কাজ সংক্রান্ত আলোচনাগুলো শেষ করেছি, বা কাজ সংক্রান্ত আলোচনা নিয়ে বেশ আহ খানিকটা সময় আমরা ব্যয় করেছি। আজকে মূলত আমরা যে শক্তি এবং ক্ষমতা এই দুইটা যে কনসেপ্ট ইম্পর্টেন্ট এই চ্যাপ্টারে সেটা নিয়ে আলোচনা করব। সো কথা না বাড়িয়ে চলো আমরা মূল বইয়ের টেক্সটের দিকে একটু চলে যাই। এই যে শক্তি, সো বেসিক্যালি কাজ সম্পর্কে আলোচনা তো হইল। গত ক্লাসে এটা হয়েছিল যে ওয়ার্ক বেসিক্যালি ইজ ইকুয়াল টু ফোর্স টাইমস ডিসপ্লেসমেন্ট, ডাব্লিউ ইজ ইকুয়াল টু ফোর্স টাইমস ডিসপ্লেসমেন্ট। আর এখানে বল এবং সরণ এই দুটো যদি ভেক্টর রাশি হয় তাহলে এই দুটো ভেক্টর রাশির ডট প্রোডাক্ট করে মূলত আমরা কাজের মানটা পাই। তাহলে এই যে আমার কাজের কনসেপ্ট, যেখানে বল প্রয়োগ করতে হবে এবং সেই বল প্রয়োগের মধ্যে দিয়ে সরণ হতে হবে, এই যে কাজ করার জন্য আমার সামর্থ্য দরকার, যেটাকে কাজে লাগিয়ে যেটাকে ইউজ করে আমি কাজ করব, সেই সামর্থ্যটাই হচ্ছে শক্তি। ঠিক আছে? মানে কাজ করার জন্য আমার যে এবিলিটি, সেই এবিলিটিটাই হচ্ছে শক্তি। যার যার মধ্যে বা যেই প্রসেসের মধ্যে এই কাজ করা অর্থাৎ বল প্রয়োগের মাধ্যমে স্মরণ ঘটনার এবিলিটি থাকবে, সেই সেই ব্যাপারগুলোকে আমরা বলবো শক্তি। আর এই শক্তিকে যখন আমরা পরিমাপ করতে যাই তখনও সেটা কাজের পরিমাপটা দিয়েই প্রকাশ করা হয়। ঠিক আছে? যেহেতু শক্তি হচ্ছে বেসিক্যালি কাজ করার সামর্থ্য, সেজন্য কাজ এবং শক্তির মাঝে অনেক বেশি মিল। তাদের একক এক, যেহেতু তাদের পরিমাপ করার সিস্টেম এক, সো তাদের একক এক। এবং তারা দুজনই হচ্ছে স্কেলার রাশি। হ্যাঁ, তারা দুজনই স্কেলার রাশি। আমরা গত ক্লাসে আলোচনা করেছিলাম কাজ কিভাবে স্কেলার রাশি হয়। সো শক্তিও একটা স্কেলার রাশি হবে এবং তাদের মাত্রাও এক হবে। ঠিক আছে? সো তাদের একক এক, মাত্রা এক, তারা দুজনই স্কেলার রাশি। বেসিক্যালি শক্তি এবং কাজের মধ্যে অনেক বেশি মিল আছে। এখানে যেমন তোমরা এখানে একটা লাইন দেখতে পাচ্ছ বোল্ড করে, যে কাজ হচ্ছে মূলত শক্তির মাপকাঠি, মানে কতটুকু শক্তি ব্যয় করতেছি সেটা মাপার জন্য বেসিক্যালি আমাদের কাজের পরিমাপটা দরকার। যেমন এখানে আমরা শক্তি কতটুকু ব্যয় করছি সেটা পরিমাণটা কিভাবে নির্ণয় করতেছি, কৃত কাজের মধ্যে দিয়ে যে প্রযুক্ত বল এবং বল প্রয়োগের বিন্দুর যে বলের অভিমুখের সরণটা হচ্ছে, সেই দুইটার গুণফলে আমরা মূলত কাজ শক্তি পরিমাপটা পাচ্ছি। ঠিক আছে? তো শক্তির বিভিন্ন সূত্র, আহ সূত্র বলতেছি, সরি, শক্তির বিভিন্ন রূপ এই বিশ্বব্রহ্মাণ্ডে এক্সিস্ট করে। এই মোট 10টা রূপ তুমি আমাদের এই ইসাক স্যারের এই লেটেস্ট এডিশনের বইয়ের পিডিএফটা দেখতে পাচ্ছ। যান্ত্রিক শক্তি, তাপ শক্তি, তারপর হচ্ছে আলোক শক্তি, শব্দ শক্তি, চৌম্বক শক্তি, তড়িৎ শক্তি, রাসায়নিক শক্তি, পারমাণবিক শক্তি, সৌর শক্তি, বায়ু শক্তি। তাহলে বিভিন্ন রকমের শক্তি, এবং আশা করি এই 10টা শক্তির প্রত্যেকটা শক্তির নামগুলোর সঙ্গে বা ধরনগুলোর সঙ্গে তোমরা অলরেডি পরিচিত আছো। সো বেসিক্যালি আমরা এখানে খুব বেশি ডিপে যাব না যে তাপ শক্তি কি জিনিস, আলোক শক্তি কি, শব্দ শক্তি কি, এই জিনিসগুলো নিয়ে আশা করি আলোচনার দরকার নেই। এগুলো তোমরা অনেক ছোট ক্লাস থেকেই পড়ে পড়ে আসতেছো। তবে 11-12-এর এই সিলেবাসের সাপেক্ষে যান্ত্রিক শক্তি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ব্যাপার। কারণ যান্ত্রিক শক্তি কনসেপ্টের উপরেই এই আম, আমাদের এই ফিজিক্স বইটার অনেকগুলো চ্যাপ্টারের অনেকগুলা কনসেপ্ট বলো বা অঙ্ক বলো, ম্যাথ বলো, দাঁড়িয়ে আছে এই যান্ত্রিক শক্তির ধারণাটার উপরে। সো এটা খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস। এই জন্য যান্ত্রিক শক্তিটাকে আলাদাভাবে আমরা একটু আলোচনা করব। দেখো, যান্ত্রিক শক্তি প্রধানত দুই প্রকার, আর এবং এই যে দুইটা প্রকার আছে যান্ত্রিক শক্তির, এই দুইটা প্রকার শক্তি যেই যেই প্রসেসে অর্জিত হয়, সেই সেই প্রসেসগুলাই তোমার যান্ত্রিক শক্তির এই সংজ্ঞাটার মধ্যে বলা আছে। প্রথমে বলা আছে যে কোনো বস্তুর তার পারিপার্শ্বিক অবস্থা, আইদার তার অবস্থা মানে যে যে অবস্থাটা সাথে অবস্থায় সে আছে, ঠিক আছে, সে অবস্থাটা পরিবর্তন অথবা অবস্থানের যেই জায়গাটার আছে, সো সেই কোন কন্ডিশনে আছে সেই অবস্থাটা পরিবর্তন, অথবা যেই জায়গায় আছে সেই অবস্থানের পরিবর্তন যদি হয়। ঠিক আছে? তাহলে কি কি পরিবর্তন হয়? অবস্থার পরিবর্তন অথবা অবস্থানের পরিবর্তন, দুইটা শব্দের মধ্যে কিন্তু পার্থক্য আছে। অবস্থা আর অবস্থান। অবস্থা বলতে এই যে আমি এখন রিল্যাক্সড একটা অবস্থায় বসে আছি, এই মাইক্রোফোনে মুখ লাগিয়ে মানে ক্লাস নিচ্ছি, এটা একটা আমার অবস্থা।
আর অবস্থানটা কি, ধরো এই এই ল্যাপটপের যে স্ক্রিনটা তুমি দেখতে পাচ্ছ, ল্যাপটপের স্ক্রিন থেকে আমি মোটামুটি ধরো 1 ফুট দূরত্বে আছি, তাহলে এটা একটা অবস্থান, যে আমি অবস্থানটা আমার কোথায়, এই ল্যাপটপের স্ক্রিনের সাপেক্ষে, বা এই ল্যাপটপের স্ক্রিনটাকে যদি আমি একটা প্রসঙ্গ প্রসঙ্গ কাঠামো ধরি, তার সাপেক্ষে আমি 1 ফুট দূরত্বে আছি। অবস্থানটা কি, আমি একটা এটা আমার অবস্থান। আর অবস্থাটা কি, আমি রিল্যাক্সড অবস্থায় তোমাদেরকে ক্লাস নিচ্ছি, কথা বলতেছি, এটা আমার বর্তমান অবস্থা। সো আইদা তুমি বস্তুর অবস্থা অথবা তার অবস্থানের পরিবর্তন ঘটাবা, এইটা একটা ব্যাপার। সো এই অবস্থা বা অবস্থানের পরিবর্তনের জন্য যেই শক্তিটা অর্জিত হয় তাকে কি বলে জানো? তাকে বলে হচ্ছে বিভব শক্তি। বিভব শক্তি। আর বিভব শক্তির আরেক নাম হচ্ছে স্থিতি শক্তি। আর একটা হচ্ছে কি, স্থিতিশক্তি। তাহলে এটা বোঝাটা খুবই গুরুত্বপূর্ণ, যে কোনো বস্তুর অবস্থা বা অবস্থানের পরিবর্তনের জন্য যেই শক্তিটা অর্জিত হয় বস্তুর মাঝে, সেটাকে বিভব শক্তি বা স্থিতিশক্তি বলে। অথবা গতির জন্য। সো এখানে দুইটা ব্যাপার, আইদারে যে এই 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 ব্র্যাকেটে রাখা এই 1 নম্বর ব্যাপারটা, আচ্ছা আমরা একটু সবকিছু সরাই দেই। এই যে এই বস্তুর অবস্থা বা অবস্থানের পরিবর্তনের জন্য যে শক্তি অর্জিত হয়, এটা 1 নাম্বার। আর এটা হচ্ছে গতির জন্য যেই শক্তি অর্জিত হয়। এই দুইটা ব্যাপারের মধ্য দিয়ে, মানে গতির পরিবর্তন অথবা অবস্থা বা অবস্থানের পরিবর্তন, এই দুই ধরনের পরিবর্তনের জন্য বস্তুর মাঝে যে কাজ করার সামর্থ্য অর্জিত হয়, সেটাকে আমরা বলি হচ্ছে যান্ত্রিক শক্তি। তার মানে এই এই সংজ্ঞা থেকে আমরা দুইটা টাইপ পেয়ে যাচ্ছি যান্ত্রিক শক্তির। এটা হচ্ছে বিভব শক্তি, আর এটা হচ্ছে গতিশক্তি, তাই না? এটা অলরেডি আমরা জানি। তাও জাস্ট রিক্যাপ করে দিলাম। এইবারে শক্তির রূপান্তর। শক্তি একটা খুবই গুরুত্বপূর্ণ ধারণা, হচ্ছে এটা মূলনীতি হচ্ছে যে শক্তি, এনার্জি কখনোই সৃষ্টি, নতুন করে সৃষ্টি করার কিছু নাই, আবার সে ধ্বংসও হয় না। শক্তি কখনো সৃষ্টি হয় না, শক্তি কখনো ধ্বংস হয় না। ঠিক আছে? শক্তি যেটা হয় শুধুমাত্র রূপ ভেদ হয়। এক ধরনের শক্তি তাকে ইউজ করে, সেটাকে ট্রান্সফর্ম করে আমরা ডিফারেন্ট টাইপ অফ শক্তি পেতে পারি, যেটাকে ইউজ করে আমি কাজ করতে পারি। তার মানে শক্তির রূপান্তর হচ্ছে এমন একটা ব্যাপার, যে এটাই মূলত শক্তির সৃষ্টি এবং ধ্বংস না হওয়াটাকে সমর্থন করে। যার মধ্যে দিয়ে শক্তির অ্যামাউন্টটা সবসময় ফিক্সড থাকবে, সেই ফিক্সড অ্যামাউন্টটা বা একটা বস্তুর মধ্যে সঞ্চিত মোট শক্তির পরিমাণটা ফিক্সড থাকবে একটা নির্দিষ্ট কন্ডিশনে। সেটা শুধুমাত্র মানে রূপের পরিবর্তন করতে পারে। যেমন আমি যদি যান্ত্রিক শক্তির কথা চিন্তা করি, অনেক সময় বস্তুর মাঝে যে যান্ত্রিক শক্তিটা সঞ্চিত থাকে, সেটা এই যে বললাম তো, গতিশক্তি এবং স্মৃতিশক্তি হিসেবে সঞ্চিত থাকে। তো তুমি যদি এই অঙ্কটা তোমরা 9 থেকে করে আসতেছো, যে এটা যদি ধরো পৃথিবী হয়, বা গ্রাউন্ড লেভেল হয়, বা মাটি হয়, জমিন হয়, এখানে যদি তুমি একটা বল রাখো এবং সেই বলটাকে ধরো তুমি নিক্ষেপ করলা, এটা সর্বোচ্চ উচ্চতায় এতটুকু উচ্চতায় উঠলো। তাহলে এই যে এই এই যাত্রাপথে ধরো এটা যদি তার উচ্চতা হাইট হয় H মিটার, এই যাত্রাপথে যতগুলা বিন্দু আছে ধরো, এই যে এখানে যতগুলো বিন্দু আমি আঁকছি, A B C D E F G, তাহলে A B C D E F G, 7টা বিন্দু আমি আঁকলাম। এখানে তো এই এই বিন্দু থেকে এই বিন্দু পর্যন্ত অসংখ্য বিন্দু, অগণিত বিন্দু দেখানো যাবে। তো আমি যে স্পেসিফিক 7টা বিন্দু A B C D E F G পর্যন্ত দেখাইলাম, প্রত্যেকটা বিন্দুতে এই বস্তুটা যখনই উঠতেছে উপরে, তার গতিশক্তি এবং স্থিতিশক্তির যে মোট যোগফলটা, এই যোগফলের মানটা কিন্তু সবসময় ফিক্সড। এ পয়েন্টে যা, জি পয়েন্টে তা, F E D C B সবগুলো পয়েন্টে কিন্তু সেম। জাস্ট গতিশক্তি এবং স্থিতিশক্তির মানটার, কখনো গতিশক্তির মান বেশি হইতে পারে অথবা এবং স্থিতিশক্তির মান কম। আবার স্থিতিশক্তির মান বেশি হইতে পারে, গতিশক্তির মান কম। আবার একেবারে মাঝামাঝি পয়েন্টে গিয়ে আমরা গতিশক্তি এবং স্থিতিশক্তি পুরোপুরি হাফ হাফ পাবো, 50%। যতটুকু গতিশক্তি ঠিক ততটুকুই স্থিতিশক্তির পরিমাণ, একদম মাঝামাঝিতে গিয়ে। সো এই হচ্ছে তোমার যে শক্তির যে কনজারভেশন অফ এনার্জি, বা শক্তির যে সংরক্ষণশীলতা, সেটার একটা মানে প্রমাণ, যে এই বস্তুটাকে যখন আমি নিক্ষেপ করতেছি, এই সর্বোচ্চ হাইটে উঠলো, আবার বা সে সর্বোচ্চ হাইট থেকে নিচে মাটিতে পতিত হলো, প্রত্যেকটা পয়েন্টে তার মোট শক্তির পরিমাণটা সেম থাকবে। জাস্ট গতিশক্তিটা কখনো স্মৃতিশক্তিতে রূপান্তরিত হচ্ছে, অথবা স্মৃতিশক্তিটা রূপান্তরিত হচ্ছে গতিশক্তিতে। ঠিক আছে? সো শক্তির কোনো ধ্বংস বা সৃষ্টি নাই, শুধুমাত্র এক রূপ থেকে আরেক রূপে রূপান্তর আছে। আচ্ছা, এখন আমরা যদি আমাদের এই ব্ল্যাক স্ক্রিনটাতে আবার একটু রিটার্ন করি, শক্তির রূপান্তরের ক্ষেত্রে এখানে মেডিকেল ভর্তি পরীক্ষার ইম্পর্টেন্ট একটা ব্যাপার হচ্ছে শক্তির রূপান্তরের উদাহরণগুলা। এটা তোমাদের ভর্তি পরীক্ষায় ফিজিক্সের কোয়েশ্চেনে আসার মতো খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস, যে তোমাকে একটা সিনারিও দিয়ে দিবে, একটা ঘটনা দিয়ে দিবে, যে এই ঘটনায়, এখান থেকে এই ঘটনা ঘটতেছে, সো এই ঘটনায় কোন শক্তি থেকে কোন শক্তি রূপান্তর হচ্ছে।
মানে ধরো এ টাইপ অফ শক্তি থেকে বি টাইপ অফ শক্তি রূপান্তর হচ্ছে, সো এ এবং বি এই দুই ধরনের শক্তিতে তোমাকে আইডেন্টিফাই করতে হবে এবং কোথা থেকে কোথায় সেটা তোমাকে বলতে হবে, এবং সেক্ষেত্রে তোমার সিরিয়ালটা মেনটেন করতে হবে যে এ থেকে বি ধরো। বা কথার কথা আমরা যদি বলি যে ধরো যান্ত্রিক শক্তি থেকে কোনো একটা ঘটনা, সেটা যেই ঘটনাই হোক না কেন, সেই ঘটনায় শক্তি রূপান্তরটা এভাবে হচ্ছে যান্ত্রিক শক্তি থেকে আলোক শক্তি। তখন কিন্তু তুমি ভুল করে এই যান্ত্রিক আর আলোর মধ্যে ধরো একটা অপশন এরকম দাও যান্ত্রিক থেকে আলোক, আরেকটা অপশন দাও উল্টা দিকে আলোক থেকে যান্ত্রিক, বা এই যে আলোকটাকে আগে লিখে যান্ত্রিকটাকে পরে লিখতেছে, এই ভুলটা কিন্তু করা যাবে না। তোমার সিরিয়ালটাও কিন্তু মেনটেন করতে হবে, যে এই যে যান্ত্রিক থেকে আলোক শক্তিতে হচ্ছে, যদি রাইট আনসারটা এটা হয় আর কি। সো এই শক্তি রূপান্তরের যে বিভিন্ন উদাহরণগুলা তোমাকে দিয়ে দেওয়া থাকতে পারে, এবং সেখান থেকে বলতে পারে যে এই ঘটনায় কোন শক্তি থেকে কোন শক্তির রূপান্তরটা ঘটতেছে। সো এখানে শক্তির রূপটা বুঝতে হবে এবং সিরিয়ালটা বুঝতে হবে যে কোথায় কোথায় হচ্ছে। তোমরা যেটা অনেক সময় এখানে করো, এই যে দেখো এখানে টোটাল কয়টা উদাহরণ আছে, 11টা উদাহরণ আছে। তোমাদের অনেকের মধ্যে একটা টেন্ডেন্সি থাকে যে এই 11টা, এমনকি অনেক ভালো ভালো স্টুডেন্ট অনেক সময় জাস্ট একটু সময় বাঁচানোর জন্য যেটা করে যে এই 11টা উদাহরণ বা বইয়ের মধ্যে যতগুলো শক্তি রূপান্তরের উদাহরণ আছে সব মিলে কয়টা হবে, ধরো এখানে 11টা আছে আর বইয়ের অন্যান্য টেক্সটের মধ্যে আরো 5-6টা থাকতে পারে, সো সব মিলে ধরো 15-16টা এই উদাহরণ সব মুখস্থ করে ফেলে যে এই ঘটনা ঘটলে এখানে এই এই শক্তি রূপান্তরটা ঘটতেছে। কিন্তু এটা কিন্তু মোটেও মুখস্থ করার বিষয় না, এটা কখনোই তুমি মুখস্থ করবা না। তুমি ঘটনাটা কি ঘটতেছে সেটা যদি ভালো করে বুঝো যে এই ঘটনার প্রসেসটা এটা, মেকানিজমটা এটা, এই ঘটনাটা এভাবে ঘটতেছে, তাহলে সেখান থেকে কোন শক্তি থেকে কোন শক্তি রূপান্তরটা ঘটলো এটা বের করা মোটেই কঠিন বিষয় না, এটা মুখস্থ করার কোনো দরকারই নেই। দেখো দরকার যে নাই সেটা আমি প্রমাণ করে দিচ্ছি, খেয়াল করো। পানি উচ্চ স্থান থেকে নিম্ন স্থানে প্রবাহিত হয়, উচ্চ স্থানে থাকার সময় তার শক্তি স্থিতিশক্তি, নিম্ন স্থানে প্রবাহিত হওয়ার সময় স্মৃতিশক্তি গতিশক্তিতে রূপান্তরিত হয়। এই গতিশক্তির সাহায্যে টারবাইন ঘুরিয়ে বিদ্যুৎ শক্তি উৎপন্ন করা হয়, অর্থাৎ যান্ত্রিক শক্তি বিদ্যুৎ শক্তিতে রূপান্তরিত হয়। এই যে ঘটনাটা আমি একটু প্রসেসটা বুঝায় বলি। ধরো এখানে পানির একটা ঝর্ণার মতো একটা জলস্রোত আছে একটা, এই উচ্চতা থেকে, এত বড় একটা উচ্চতা থেকে ধরো পানি পড়তেছে, পানি বোঝানোর জন্য আমরা একটা এই কালারটা ইউজ করি। এই যে এখান থেকে পানি পানি পড়তেছে, ধরো এটা হচ্ছে গ্রাউন্ড লেভেল, এইটুকু জায়গা হচ্ছে গ্রাউন্ড লেভেল, আর এই উচ্চতা থেকে পানি পড়তেছে। সো ধরো এটা এই গ্রাউন্ড লেভেল থেকে এইচ উচ্চতা উপরে আছে। এখন কথা হলো এই যে এইচ উচ্চতা যে পানির স্তরটা আছে, এই এইচ উচ্চতা এই জায়গায় কিন্তু সম্পূর্ণ পানিটা স্থিতিশক্তি অর্জন করে আছে, স্থিতি বা বিভব শক্তি, তাই না? কেন? এই যে তোমার গ্র্যাভিটি গ্র্যাভিটির এগেনস্টে বা পৃথিবীর যে মহাকর্ষ বলের বা অভিকর্ষ বলের এগেনস্টে সে এই উচ্চতায় পানি আছে, সো অবশ্যই এই এই মোমেন্টে তার পুরোটুকু শক্তি স্থিতিশক্তি। যখন পানিটা পতিত হতে শুরু করবে এই জায়গায় এসে হিট করবে, এই যে মনে করো এখানেও পানি আছে, তো এই পানির স্রোতটা এসে যখন সে হিট করবে গ্রাউন্ড লেভেলে, তখন কিন্তু এই পুরোটুকু স্মৃতিশক্তি এই জায়গায় এসে পুরোটুকু স্মৃতিশক্তি গতিশক্তিতে রূপান্তর হয়ে যাচ্ছে, যেটা একটু আগে তোমাদেরকে বললাম ওই যে একটা বল নিক্ষেপের ঘটনা দিয়ে। সো আলটিমেটলি এই পয়েন্ট থেকে শুরু করে এই পয়েন্টে স্মৃতিশক্তি এবং গতিশক্তির যোগফলটা সমানই থাকতেছে, বা মোট যান্ত্রিক শক্তির পরিমাণটা কিন্তু সেমই থাকতেছে। এই পয়েন্ট থেকে পুরোটুকু শক্তি স্মৃতিশক্তি, এরপর আস্তে আস্তে স্মৃতিশক্তিটা গতিশক্তিতে রূপান্তরিত হইতে হইতে এই পয়েন্টে গিয়ে বা গ্রাউন্ড লেভেলে গিয়ে পুরোটুকু স্মৃতিশক্তি গতিশক্তিতে রূপান্তরিত হয়ে যায়। তো এই যে পানির পুরোটুকু স্মৃতিশক্তিকে কাজে লাগে এখানে গতিশক্তিতে রূপান্তরিত হওয়ার পরে, এখানে যদি আমি একটা টারবাইন রাখি, ধরো এটা একটা টারবাইন, আচ্ছা টারবাইনটাকে আমরা অন্য একটা কালার দিই, ওয়েট, কি কালার দেওয়া যায়, আমরা এই কালারটা দিই, ধরো এটা যদি একটা টারবাইন হয় এখানে। সো এই টারবাইনটাকে আমি ঘুরাইতে পারতেছি ঘুরাইতে পারতেছি, এই পানির এই জলস্রোতটা যে স্মৃতিশক্তিটা নিয়ে আসলো গতিশক্তিতে রূপান্তরিত হইলো, এই শক্তিটাকে ইউজ করে টারবাইনটাকে আমি ঘুরাতে পারছি, এবং টারবাইন ঘুরায় ঘুরায় সেই শক্তিটাকে ইউজ করে আমি বিদ্যুৎ বিদ্যুৎ উৎপাদন করতে পারতেছি। ঠিক আছে, সো টারবাইনটা এখানে ঘোরার যে শক্তিটা কিভাবে পাচ্ছে, পানির টোটাল স্মৃতিশক্তি এবং গতিশক্তির যোগফলটা থেকে কিন্তু পাচ্ছে, অর্থাৎ যান্ত্রিক শক্তি থেকে পাচ্ছে। আর এই যান্ত্রিক শক্তিকে ইউজ করে আমি কি উৎপাদন করতেছি, বিদ্যুৎ শক্তি উৎপাদন করতেছি। আচ্ছা, সরি একটু ভুল বলছি। পানির যে মোট শক্তিটা, পানির শক্তিটা কিন্তু প্রথমে এই যে যখন পানিটা এই হাইট থেকে পড়তেছে, এই যে এই হাইট থেকে পড়তেছে এই জায়গায় পতিত হচ্ছে, এবং এখানে ধরো একটা টারবাইন আছে, এখানে মূলত কিন্তু আমি পানির বিভব শক্তিটাকেই বিভব শক্তিটাকে কাজে লাগাচ্ছি বিভব শক্তিটাকে কাজে লাগছে এখানে কিন্তু
এই হাইটে বিভব শক্তিটা ছিল, যে বিভব শক্তিটা পরবর্তীতে এখানে এসে গতি শক্তিতে রূপান্তরিত হচ্ছে, এবং সেই গতি শক্তিকে কাজে লাগিয়ে আমি টারবাইনটাকে ঘোরাচ্ছি। টারবাইন একটা যন্ত্র। টারবাইন কি? একটা যন্ত্র। সো টারবাইনের যন্ত্রটাকে কাজে লাগিয়ে, টারবাইনের যান্ত্রিক শক্তিকে কাজে লাগিয়ে আমি বিদ্যুৎ শক্তি উৎপাদন করতেছি। সো এখানে এই নাম্বার ওয়ান সিনারিওতে টোটাল যে শক্তি রূপান্তরটা করতেছি সেটা কিরকম? এক নাম্বার উদাহরণ, টারবাইনের যে উদাহরণটা, টারবাইনের উদাহরণে প্রথমে আমার পানির বিভব শক্তি, পানিটা যখন ওই উচ্চতায় ছিল, প্রথমে ছিল পানির বিভব শক্তি। সেই পানি বিভব শক্তি রূপান্তরিত হচ্ছে টারবাইনে যান্ত্রিক শক্তি। টারবাইন একটা যন্ত্র, সেই যন্ত্রটার শক্তিটা অবশ্যই যান্ত্রিক শক্তি হবে। সেই টারবাইনের যান্ত্রিক শক্তি ইউজ করে আমি ঘোরাচ্ছি টারবাইনটাকে, যেটা থেকে আলটিমেটলি উৎপন্ন হচ্ছে ইলেকট্রিসিটি বা বিদ্যুৎ শক্তি। এই যে এই হচ্ছে সিরিয়ালটা। আচ্ছা, এখানে মুখস্থ করার কিছু আছে নাকি পুরোটা একটা বুঝার ব্যাপার আমাকে বলো তোমরা। পানিটা যখন একটা হাইটে ছিল, মনে করো যে এই হাইট থেকে পানিটা পড়তেছে, আবার একই ছবি আঁকতেছি, এই যে এই হাইটে পানিটা ছিল, এই যে পানি পড়তেছে, এই জায়গায় ধরো পানির স্রোত। তো এই পয়েন্টে থাকা পানির টোটাল বিভব শক্তিটা, এই পয়েন্টে থাকা পানির টোটাল বিভব শক্তিটা এখানে এসে গতিশক্তিতে রূপান্তরিত হয়ে যাচ্ছে, যেটাকে ইউজ করে আমি একটা টারবাইন ঘোরাচ্ছি। সো পানির বিভব শক্তিটাই তো মূলত কাজে লাগতেছে এই পয়েন্ট থেকে, যেটা এখানে এসে গতিশক্তিতে রূপান্তরিত হয়ে যাচ্ছে, ঠিক আছে, বাট শুরুতে কি ছিল? অবশ্যই বিভব শক্তি ছিল। সো পানির বিভব শক্তিকে কাজে লাগে বা পানির স্থিতিশক্তিকে কাজে লাগে, বা পানির স্থিতিশক্তিকে কাজে লাগে আমি টারবাইন ঘোরাচ্ছি। টারবাইন একটা যন্ত্র, সেখানে অবশ্যই যান্ত্রিক শক্তি হবে। সেখানে ইকুয়েশনটা অবশ্যই যান্ত্রিক শক্তির হবে, তাই না? সো স্থিতিশক্তি কনভার্ট হচ্ছে টারবাইনের যান্ত্রিক শক্তিতে, সেখান থেকে উৎপন্ন হচ্ছে ইলেকট্রিসিটি। ঠিক আছে না? সেখান থেকে উৎপন্ন হচ্ছে আমার ইলেকট্রিসিটি। ঠিক আছে। আচ্ছা, এখানে এই শক্তি এটা উঠতেছিল না, আমার ল্যাপটপ একটু ডিস্টার্ব দিচ্ছিল, যাই হোক, এনিওয়ে। তাহলে প্রথম উদাহরণটা আমরা বুঝলাম। এরপর আসলে হচ্ছে বাতি, খুব ইম্পর্টেন্ট। এই যে এখানে আমার চারপাশে কত সুন্দর সুন্দর লাইট দেখতে পারতেছো আমার চোখে এবং ব্যাকগ্রাউন্ড লাইটে, হ্যাঁ, এবং উপরে একটা সাদা হোয়াইট বাল্বও আছে। এই যে বাতি, বাতিটা কাজ করতেছে কিভাবে, কি দিয়ে? শুরুতে এখানে অবশ্যই একটা সুইচ অন করা লাগতেছে, মানে ইলেকট্রিসিটি লাইন আছে, তার আছে, সো বিদ্যুতের কাজ আছে। এই বিদ্যুৎ শক্তিটাকে ইউজ করে বাল্বটা আমাকে কি দিচ্ছে? আলো দিচ্ছে। সো এখানে এটা খুবই সিম্পল, বিদ্যুৎ শক্তি কনভার্ট হচ্ছে আলো শক্তিতে। আশা করি এটা আর বলার কিছু নাই। থার্ড পয়েন্ট, ইস্ত্রি। এগেন, ইস্ত্রি যখন তুমি ব্যবহার করতেছো কাপড় ইস্ত্রি করার জন্য, সেই বৈদ্যুতিক ইস্ত্রিটার মধ্যেও কিন্তু আমাকে অবশ্যই অবশ্যই বিদ্যুৎ দিতে হচ্ছে, বিদ্যুতের লাইন আছে। সো এখানে ফার্স্টে বিদ্যুৎ শক্তি সাপ্লাই আসতেছে। সেই বিদ্যুৎ শক্তি ব্যবহার করে কাপড় কি আমি হিট দিচ্ছি না, গরম একটা তাপ দিচ্ছি না? ঠিক আছে, সো এখানে বিদ্যুৎ শক্তি রূপান্তরিত হচ্ছে তাপ শক্তিতে। আর তাপ শক্তিটাকে কাজে লাগে আমি আলটিমেটলি কি করতেছি, কাপড়ের মধ্যে ভাঁজটাকে করে ফেলতেছি আমি সোজা, স্ট্রেট। সো এখানে একটা কাজ হচ্ছে, কাপড়গুলা সরে সরে যাচ্ছে, কাপড়ের ফাইবারগুলো সরে সরে যাচ্ছে, আর একটু ফ্লেক্সিবল হচ্ছে, স্মুথ হচ্ছে, তাহলে কাপড়ের ফাইবারগুলো এখানে সরণ হচ্ছে। সো আলটিমেটলি আমার এখানে শক্তির মানে এন্ড রেজাল্টটা কি হইলো, প্রথমে বিদ্যুৎ সাপ্লাই দিলাম, যে সাপ্লাই আসার কারণে আমি ইস্ত্রি দিয়ে হিট দিতে পারলাম, মানে তাপ শক্তি। সেই তাপ শক্তিটাকে কাজে লাগিয়ে আমি কাপড়টাকে ইস্ত্রি করতে পারলাম, সোজা করতে পারলাম। তাহলে এখানে যন্ত্রটাকে আমি ব্যবহার করতে পারতেছি না, আলটিমেটলি বিদ্যুৎ শক্তি থেকে, তাপ শক্তি থেকে আমি পাবো হচ্ছে যান্ত্রিক শক্তি। ঠিক আছে, সো এটা একটা ইম্পর্টেন্ট এক্সাম্পল, যেহেতু আমরা এটা স্ক্রিনটার মধ্যেও দেখাই দেই। ঠিক আছে। ইস্ত্রির ক্ষেত্রে, ইস্ত্রির ক্ষেত্রে আমাদের শক্তির রূপান্তরটা হচ্ছে বিদ্যুৎ শক্তি থেকে তাপ শক্তি, এবং সেই তাপ শক্তি থেকে আমরা পাচ্ছি হচ্ছে আলটিমেটলি ওই ইস্ত্রিকে ব্যবহার করার যান্ত্রিক যান্ত্রিক শক্তি। ঠিক আছে, এই তাহলে ইস্ত্রিতে কি কি হয়, বিদ্যুৎ থেকে তাপ থেকে যান্ত্রিক শক্তি আমরা পাই। আচ্ছা, এরপর আসা হচ্ছে বৈদ্যুতিক পাখা। বৈদ্যুতিক পাখারও মোটামুটি একই হিসাব। এখানেও বৈদ্যুতিক শক্তিটা যান্ত্রিক শক্তিতে রূপান্তরিত হচ্ছে, মাঝখানে এখানে তাপের কোনো কাজ নাই। ইস্ত্রিতে তো মাঝখানে আমার হিট দিতে হচ্ছে ইস্ত্রিটাকে, যেটার মধ্যে আলটিমেটলি আমি কাপড়টাকে সোজা করার অ্যাবিলিটিটা পাচ্ছি। সো এখানে আলটিমেটলি এই বিদ্যুৎ বিদ্যুৎ এবং যান্ত্রিক শক্তির মাঝখানে যে তাপটা ছিল, সেই তাপের ব্যাপার নাই। সো বৈদ্যুতিক পাখার মধ্যে ডাইরেক্ট বিদ্যুৎ টু যান্ত্রিক শক্তি। আচ্ছা, এরপরে আসো একটা কাঁচা লোহা। কাঁচা লোহা হচ্ছে এমন একটা পদার্থ যেটার মধ্যে দিয়ে যদি আমি বিদ্যুৎ চালনা করি, মানে এটাকে চুম্বক পদার্থ, চুম্বক হিসেবে
রূপান্তর করা যায়। এটার যেহেতু একটা মেটাল, সো এটার মধ্যে দিয়ে আমি যদি ইলেকট্রিসিটি সাপ্লাই করি, সো এটাকে ম্যাগনেট হিসেবে কনভার্ট করা সম্ভব, যে লোহার পাত্র চুম্বকে পরিণত হয়। তো অবভিয়াসলি এখানে এগেইন আমার সাপ্লাইটা কি, ইনিশিয়াল সাপ্লাইটা কি, কিসের সাপ্লাই আমি দিচ্ছি প্রথমে? ইনিশিয়ালি আমি কিসের সাপ্লাই দিচ্ছি? ইনিশিয়ালি আমি দিচ্ছি হচ্ছে বিদ্যুতের সাপ্লাই, বিদ্যুৎ শক্তি, এবং যার মধ্যে দিয়ে লোহার পাতটা হয়ে যাচ্ছে একটা চুম্বক। সো এখানে বিদ্যুৎ শক্তি কনভার্ট হচ্ছে চুম্বক শক্তিতে। আচ্ছা, এইবারে দেখো, তোমরা ফিজিক্সের সেকেন্ড পেপারের চ্যাপ্টারের আলোচনাগুলোর মধ্যে এই ফটো ইলেকট্রিক ইফেক্ট নিয়ে আলোচনা পাবা। সম্ভবত এটা হচ্ছে আধুনিক পদার্থবিজ্ঞান যে চ্যাপ্টারটা, সেখানে আলোচনা। ফটো ফটো ইলেকট্রিক প্রভাব বা ফটো ইলেকট্রিক ইফেক্ট, মানে যেখানে আলোক শক্তি প্রভাবে কিছু মেটাল থেকে ইলেকট্রন বের হয়ে আসতেছে, যেটাকে আমরা ফটো ইলেকট্রিক, মানে আলোর প্রভাবে ইলেকট্রন বের হয়ে আসার ঘটনা। দেখো, ক্যালসিয়াম, পটাশিয়াম বা রুবিডিয়াম এসব প্রভৃতি ধাতুর উপরে যদি আলো পড়ে, তাহলে সেই ধাতু থেকে, সেই ধাতুর পরমাণুগুলো থেকে ইলেকট্রন নির্গত হয়, যেটা হচ্ছে ফটো ইলেকট্রিক ইফেক্ট। এবং ফটো ইলেকট্রিক কোষগুলো এই নীতিতেই কার্যকর। সো খেয়াল করে দেখো, এখানে ইলেকট্রিক একটা ঘটনা করতেছে। ফ্রি ইলেকট্রন যখন, মানে আমার আমার কোনো পদার্থ থেকে যখন এভাবে মুক্ত ইলেকট্রন নির্গত হবে, মুক্ত ইলেকট্রনের প্রবাহটাই তো মূলত, প্রবাহটাই তো মূলত বিদ্যুৎ, তাই না? সো আমি এখানে আলো ব্যবহার করতেছি ফটো ইলেকট্রিক কোষে, আলো ব্যবহার করে বিদ্যুৎ শক্তি পাচ্ছি। সো ফটো ইলেকট্রিক কোষে, এটাও যেহেতু ইম্পর্টেন্ট, এটা আমরা আলাদাভাবে লিখে দিই। ফটো ইলেকট্রিক যে কোষ, সেই ফটো ইলেকট্রিক কোষের মধ্যে আমার, না, বিদ্যুৎ না, প্রথমে বিদ্যুৎ না, প্রথমে আলো, আলোক শক্তি কনভার্ট হচ্ছে বিদ্যুৎ শক্তিতে। এটা 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 তোমরা স্টার মার্ক দিয়ে রাখতে পারো, কারণ এই জিনিসটা খুব বেশি সিম্পল একটা কোয়েশ্চেন, বাট তারপরেও টিচাররা দিতে খুব পছন্দ করে এটা। ফটো ইলেকট্রিক কোষের মধ্যে শক্তি রূপান্তর কিভাবে ঘটে। নেক্সট। আচ্ছা, দুই হাত প্রফেসর ঘষলে কি হচ্ছে? প্রথমে আমি হাত ঘষতেছি, হাতের এখানে হাতের একটা গতি তৈরি হচ্ছে বা হাতের স্বাভাবিক অবস্থার পরিবর্তন হচ্ছে। সেখানে অবশ্যই যান্ত্রিক শক্তির ব্যাপার আছে। যান্ত্রিক শক্তি মানে কি, হয় বিভব শক্তি অথবা গতি শক্তি প্রয়োগ থাকবে। সেখানে গতির ব্যাপার যেহেতু আছে, অবভিয়াসলি এখানে আমি হাতের একটা যান্ত্রিক শক্তি আমি প্রয়োগ করতেছি। অ্যান্ড সেই যান্ত্রিক শক্তিটা কি, হাতে ঘর্ষণ করার কারণে কি হিট তৈরি হচ্ছে না, হাতটা গরম হয়ে গেছে আমার। সো অবশ্যই এখানে যান্ত্রিক শক্তি রূপান্তরিত হচ্ছে তাপ শক্তিতে। আবার ফটোগ্রাফি ফিল্মের উপর যদি আমি আলোক সম্পাদ করি, তাহলে রাসায়নিক ক্রিয়ার মাধ্যমে আলোকচিত্র তৈরি করা যায়। এটা একটা ইম্পর্টেন্ট জিনিস। ফটোগ্রাফি ফিল্মের মধ্যে যদি আলো পড়ে, তাহলে সেখানে কিছু কেমিক্যাল বিক্রিয়া হয়, যে কেমিক্যাল বিক্রিয়া হওয়ার মধ্য দিয়ে একটা ফটোগ্রাফ বা আলোকচিত্র তৈরি করা যায়। সো আলটিমেটলি এখানে ইনিশিয়াল সোর্সটা কি, আলো। সেটা দিয়ে যেহেতু কেমিক্যাল, রাসায়নিক ক্রিয়া বা কেমিক্যাল রিয়াকশন হচ্ছে, যে কেমিক্যাল রিয়াকশনের মধ্যে দিয়ে আলটিমেটলি আমি একটা ফটোগ্রাফ পাচ্ছি, সেখানে আলোক শক্তি কনভার্ট হচ্ছে রাসায়নিক শক্তিতে। আচ্ছা, কিছু কিছু ওষুধের কারখানায় শ্রবণোত্তর বা শব্দোত্তর, সব মানে যেই ফ্রিকোয়েন্সি শব্দ আমার কান সহ্য করতে পারে, একটা মানে হাইয়েস্ট ফ্রিকোয়েন্সি আছে, তার বেশির ফ্রিকোয়েন্সি যদি হয় শব্দটা, সেটাকে আমরা বলি যে শ্রবণোত্তর শব্দ। সেই শব্দোত্তর বা শ্রবণোত্তর তরঙ্গ দিয়ে জীবাণু ধ্বংস করা হয়। মানে ওই যে 20,000 হার্টসের বেশি, 20,000 হার্টসের বেশি যদি সাউন্ড ওয়েভটা হয়, ওইটার ফ্রিকোয়েন্সি, সেটা দিয়ে হচ্ছে জীবাণু ধ্বংস করা হয়, মানে আল্ট্রাসনিক সাউন্ড দিয়ে আর কি। আল্ট্রাসনিক সাউন্ড দিয়ে সেক্ষেত্রে কি হচ্ছে, অবশ্যই প্রথমে সোর্সটা হচ্ছে আমার শব্দ, শব্দ দিয়ে আমি কাজে লাগাচ্ছি, শব্দ দিয়ে আলটিমেটলি আমার কাজটা কি, আমি মারতেছি হচ্ছে জীবাণু। সেখানেও এটা একটা যান্ত্রিক শক্তি, মানে ওই মেশিনটার যান্ত্রিক শক্তি এটা, যেটাকে ইউজ করে আমি জার্ম কিল করতেছি। সো আলটিমেটলি শব্দ শক্তি কনভার্ট হচ্ছে যান্ত্রিক শক্তিতে। আচ্ছা, বৈদ্যুতিক ঘন্টা চলে বিদ্যুতের সাহায্যে, টেলিফোনও বিদ্যুতের সাহায্যে চলে। দুই ক্ষেত্রে আমরা শব্দ শুনতে পাই। হ্যাঁ, বৈদ্যুতিক ঘন্টার মধ্যে টক 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 শব্দ হয়, ক্লিক ক্লিক শব্দ হয়। আবার টেলিফোনের মধ্যে আমরা কথা বলি, এখানে শব্দের ব্যাপার আছে। সো আলটিমেটলি এই দুইটার মধ্যেই আমার কি লাগবে, ইলেকট্রিসিটি লাইন লাগবে। ইনিশিয়াল সোর্স বিদ্যুৎ শক্তি কনভার্ট হচ্ছে শব্দতে। কয়লা পরে তাপ শক্তি উৎপন্ন হয়। কয়লার মধ্যে কি আছে, কয়লার মধ্যে হাইড্রোকার্বন আছে, যেটাকে পুরালে বা অক্সিডাইজ করলে, জারণ করলে কার্বন ডাই অক্সাইড, পানি এবং কি এনার্জি বা তাপ শক্তি উৎপন্ন হচ্ছে। সো এখানে আমার কয়লার মধ্যে থাকা হাইড্রোকার্বনের মধ্যে যে রাসায়নিক শক্তি বিক্রিয়ার মাধ্যমে যেহেতু আমরা উৎপন্ন করতেছি তাপ, সেখানে রাসায়নিক শক্তি উৎপন্ন কনভার্ট হয়ে যাচ্ছে তাপ শক্তিতে। এখানে কিন্তু কোনো বিদ্যুতের কাহিনী নেই। আর বিদ্যুৎ কোষের মধ্যে অবশ্যই রাসায়নিক ক্রিয়া আছে। সকল সেলের মধ্যে বা ব্যাটারিগুলোর মধ্যে রাসায়নিক বিক্রিয়া হয়, যেটার মধ্য দিয়ে, যেটাকে ম্যানিপুলেট করে আমরা ইলেকট্রিসিটি তৈরি করি। সো এখানেও রাসায়নিক শক্তি কনভার্ট হয়ে যাচ্ছে বিদ্যুৎ শক্তিতে। আর এই যে শক্তি শুধুমাত্র এক এক রূপ থেকে আরেক রূপে পরিবর্তিত হয়, ধ্বংস বা সৃষ্টি হয় না, এটাকে আমরা বলেছি শক্তির
নিত্যতা সূত্র বা এটাকে শক্তি সংরক্ষণ সূত্র বলা যায়। ঠিক আছে না? দেখো, মাথায় দেওয়া একটি ক্যাপের উপরে সামনের দিকে আয়তাকার সোলার, একটা ক্যাপের উপরে যদি তুমি একটা ছোট সোলার প্যানেল বসাও, দেখো সোলার প্যানেলের মধ্যে কি হচ্ছে, এগেইন ইনিশিয়াল সোর্সটাকে সূর্য। সো সূর্য শক্তিটাকে ব্যবহার করে আমি অবশ্যই বিদ্যুৎ উৎপাদন করতেছি, যেটা দিয়ে হচ্ছে মোবাইল ফোনটা চার্জ দিতে পারতেছি। সো এখানে কি হচ্ছে, সোলার প্যানেলের মধ্যে ইজি, আলো থেকে বিদ্যুৎ, ব্যাস। আলোক শক্তি থেকে বিদ্যুৎ শক্তির রূপান্তরিত হচ্ছে। শক্তির একক, কাজের একক, শক্তির একক একই, জুল, এবং কাজের বিভিন্ন একক নিয়ে আমরা ফার্স্ট ক্লাস আলোচনা করেছি। সেই ভিডিওটা তোমরা দেখে নিতে পারো। শক্তির মাত্রা আর কাজের মাত্রা সেম, ml² T−2। আচ্ছা, এবারে আসা হচ্ছে গতিশক্তি নিয়ে কিছু আলোচনা, গতিশক্তি এবং স্থিতিশক্তি নিয়ে আলোচনা। প্রথমে গতিশক্তি। দেখো, গতিশক্তি খুবই সিম্পল একটা ব্যাপার। গতিশক্তি স্থিতিশক্তির তুলনায় বোঝা অনেক সহজ। যা কিছু মুভ করতেছে, যা কিছু যার মধ্যে গতি আছে, সেই গতি তাকে কাজ করার সামর্থ্য দিবে। এই যেই সামর্থ্যটা দিবে সেটাকে আমি বলতেছি হচ্ছে গতি শক্তি। এই যে কোনো গতিশীল বস্তু তার শুধু গতির জন্য যে কাজ করার অ্যাবিলিটিটা পায়, অন্য কিছুর জন্য না, সেটাকে আমরা বলেছি গতিশক্তি। আর গতিশক্তির কাজের একক সেম, যেহেতু এটা শক্তির একটা প্রকারভেদ। আর গতিশক্তির যে সূত্রটা, গতিশক্তির যে সূত্রটা গতিশক্তির সূত্রটা হচ্ছে, গতিশক্তির সূত্র নিয়ে আমি আলোচনা যদি করতে চাই, গতিশক্তিকে ইংলিশে কাইনেটিক এনার্জি বলে। সো ই কে এভাবে লেখে। গতিশক্তির সূত্রটা হচ্ছে ½ mv²। ½ mv², অর্থাৎ গতিশক্তি হচ্ছে একটা বস্তুর যদি এই গতিটা ফিক্সড বা স্থির থাকে, তাহলে গতিশক্তিটা ওই বস্তুর ভরের সমানুপাতিক, এবং ওই বস্তু যদি ভর ফিক্সড থাকে তাহলে তার গতির স্কোয়ার বা বর্গের সমানুপাতিক। ঠিক আছে? এই হচ্ছে গতিশক্তির ইকুয়েশনটা। ঠিক আছে, আমরা এটা বুঝলাম। আরেকটা ব্যাপার হচ্ছে, দেখো এই যে ই কে ইজ ইকুয়াল টু যে ½ mv²। আচ্ছা, এটাকে আমরা এভাবে লিখতে পারি না? ও, 1/3 লিখে বলছি, সরি। হাফ। দেখো, এটাকে যদি আমি এম দিয়ে গুণ দিই উপরে, তাহলে m²v² হয়ে গেল। উপরে এম দিয়ে গুণ দেওয়ার কারণে আমাকে নিচে এম দিয়ে ভাগও দিতে হবে। আচ্ছা, খেয়াল করো তো, m²v², এটাকে আমি mv² লিখতে পারি না? আর mv মানে কি? ভর এবং বেগের গুণফল। এটা ভরবেগ হলো না, রৈখিক ভরবেগ, /2m। তাহলে এখান থেকে আমরা গতিশক্তির সূত্রটাকে কি এভাবে লিখতে পারি কিনা? ভর বেগ স্কোয়ার্ড বাই ভরের অর্ধেক, ভরবেগ স্কোয়ার /2m। হুম। আর এই ভরবেগকে সাধারণত যেহেতু পি দিয়ে প্রকাশ করা হয়, সো p²/2m। এখান থেকে আমরা আরেকটা জিনিস জানতে পারি, যদি ভরটা ফিক্স থাকে একটা বস্তুর, যেটা সাধারণত ফিক্সই থাকে, অবশ্যই ভর তো ফিক্স থাকবেই। যদি না একটা বস্তু একদম আলোর বেগের কাছাকাছি গতিতে যাওয়া শুরু করে, সেক্ষেত্রে বরের বেশ কম হয় স্বাভাবিক অবস্থার চেয়ে। সেটা আমরা ওই আধুনিক পদার্থবিজ্ঞান চ্যাপ্টারটার মধ্যে সেকেন্ড পেপারে আরো আলোচনা করব ইন ডিটেলস। সেখানে কিন্তু ভরটা নর্মালি যে স্বাভাবিক কন্ডিশনে যে ফিক্সটা থাকে, সেখানে আমরা কাইনেটিক এনার্জি বা ভর, সরি, গতিশক্তিকে ভরবেগের বর্গের সমানুপাতিক চিন্তা করতে পারি। সো এই দুইটা জিনিস একটু মাথায় রাখা ইম্পর্টেন্ট, বিশেষ করে এটা। এখান থেকে প্রচুর এমসিকিউ আসে, যদি এটা খুবই সিম্পল একটা জিনিস, যে একটা বস্তুর ভরবেগকে বাড়ায় 3 গুণ করে ফেলা হইলো। ভর বেগকে 3 গুণ করা হলে গতিশক্তি কত হবে? গতিশক্তি পরিবর্তন কি হবে? গতিশক্তির পরিবর্তন কত হবে, এরকম কোশ্চেন কিন্তু আসে। সো আমরা দেখতেই পারতেছি যে যেহেতু p² সমানুপাতিক ই কে, সো পিটা এখানে 3p হয়ে যাবে, যেহেতু 3 গুণ। আর 3p² সমান সমান হচ্ছে 9, 9 গুণ হবে। 3² সমান সমান 9, 9। সো ভরবেগকে 3 গুণ করলে, এটা বসানোর একটা শূন্য আছে এখানে, ভরবেগকে 3 গুণ করলে গতিশক্তি পরিবর্তন কত হবে, এটার আনসারটা হচ্ছে সে হয়ে যাবে ইনিশিয়ালের, মানে ইনিশিয়াল যে ভরবেগ সেটার 9 গুণ। হ্যাঁ, সেটার কত গুণ? 9 গুণ, অর্থাৎ 8 গুণ বাড়বে, 9 গুণ হয়ে যাবে, ব্যাস। সরি, আমরা ফেসবুকে ক্লিক করে ফেলছি, এক্সট্রিমলি সরি। আচ্ছা,
দেখো উদাহরণ, পাথরকে কাঁচের সঙ্গে ঠেকিয়ে রাখলে কিছু হয় না, কিন্তু পাথর ছুঁড়ে মারলে কাঁচ ভেঙে যায়। এটা একটা ইম্পর্টেন্ট জিনিস। পাথরটাকে আমি ছুঁড়ে মারলাম, তাহলে পাথরের গতির কারণে কিন্তু কাঁচটা ভেঙে যাবে। তাহলে এটা একটা গতিশক্তির কাজ করার সামর্থ্য একটা উদাহরণ দিল। হাতুড়ি দিয়ে দেয়ালে পেরেক ঠুকলে হাতুড়ি তীব্র বেগে পেরেককে আঘাত করে, তখন পেরেকটি দেয়ালে বাধা অতিক্রম করে ঢুকে যায়। আমি যখন অনেক মানে বেগ দিয়ে দিয়ে হাতুড়ি দিয়ে একটা একটা আহ পেরেককে আঘাত করতেছি দেয়ালের মধ্যে, তখন এই হাতুড়িটার গতির কারণে কিন্তু পেরেকটা আস্তে আস্তে ঢুকতে শুরু করে দেয়ালের মধ্যে। এখানে গতিশক্তির প্রয়োগ আছে। আচ্ছা, পাহাড় পর্বত থেকে সমতলে নামার সময় নদী অত্যন্ত খরস্রোতা হয়। নামতেছে যখন পানি পাহাড় পর্বতে, তখন খরস্রোতা হয়। এই গতিশক্তি যদি বেশি হয়, তাহলে কিন্তু ওই নামার পথে কোনো পাথর টাথর থাকলে সেটাকে সহ স্রোতটা চলে যায়। সো এটাও কিন্তু কাজ করার কিছু সামর্থ্য। আচ্ছা, গতিশক্তির রাশিমালা কিভাবে প্রতিপাদন করা হয়? প্রতিপাদনের ব্যাপার স্যাপার আমাদের তেমন দরকার নাই মেডিকেলের জন্য। জাস্ট এই যে হাফ ইন্টু ভর ইন্টু বেগস করে, এটা মাথায় রাখলেই চলবে। এবং এই সূত্রটা খুবই গুরুত্বপূর্ণ। আচ্ছা, বইয়ের লাইনগুলো তোমাদেরকে দাগায় দেওয়া ইম্পর্টেন্ট, সো এটা একটু দাগাই দিই। এই যে, ঠিক আছে, আমরা দেখো সততা মেডিকেল অ্যাডমিশন প্রকল্পের যে টেক্সট বইগুলো আমরা পড়াই, সেগুলা কিন্তু দেখো দাগানো না। কেন? কারণ আমরা এনকারেজ করি যে তোমরা নিজেরা বই দাগাও। আমাদের ক্লাস করো অথবা যার ক্লাসই করো তুমি, ঠিক আছে, অথবা দাগানো বই পিডিএফ যদি তুমি বের করে নাও, সেটাকে ইউজ করে তুমি নিজের বইগুলা দাগাও, নিজে নিজে নিজের হাতে কলমে কাজ করো। তুমি যখন নিজে নিজে একটা চ্যাপ্টারের 50টা 60টা 70টা তথ্য, বা কিছু কিছু ক্ষেত্রে তারও কম বা বেশি হইতে পারে, এই তথ্যগুলো যখন তুমি নিজে নিজে দেখাচ্ছ, তখন তোমার সেটার সাথে একটা নিজের পরিশ্রম, নিজের আবেগ অ্যাসোসিয়েটেড থাকবে, তোমার মনে থাকবে, মনে থাকার সম্ভাবনা বেশি। সো আমাদের এই কারণে আমরা দাগানো বই ইউজ করি না, বরং ক্লাসে গিয়ে গিয়ে ফ্রেশ বইটা আমরা এভাবে দাগায় দাগায় যাই, যে জিনিসগুলো ইম্পর্টেন্ট। কারণ আমি যেরকম এখন এই যে ফ্রেশ বইটাকে নিজে নিজে দাগাচ্ছি, আমারও ভালো লাগতেছে। সেই সেই ফিল গুড ব্যাপারটা আমরা তোমাদেরকেও দিতে চাই। তোমরা আমাদের ক্লাসে ফ্রেশ একটা বই নিয়ে বসে দাগাবা, যদি আমাদের ক্লাস তোমাদের ভালো লাগে। কারণ নিজে নিজে বই দাগানোর মধ্য দিয়ে পড়াশোনার মজাই আলাদা, এবং এটা মনে রাখার সম্ভাবনাও বেশি। ঠিক আছে। আচ্ছা, কাজ শক্তি উপপাদ্য, এটা একটা ব্যাপার আছে। আম, এই উপপাদ্যটা যেটা বলে, কোনো বস্তুর উপর ক্রিয়ারত লব্ধি বল কর্তৃক কৃত কাজ, অর্থাৎ একটা বস্তুর উপর তো অনেক রকম ফোর্সই কাজ করতে পারে। মনে করো একটা বস্তুর উপর দুইটা ফোর্স কাজ করতেছে, বা দুইটা বল একসাথে কাজ করতেছে, তাহলে সেই দুইটা বলের একটা রেজাল্টেন্ট ফোর্স বা লব্ধি বল হবে না? তো সেই লব্ধি বল যতটুকু কাজ করবে, সেই কাজ করাটার ভ্যালু হচ্ছে বস্তুর শুরু থেকে আদি গতিশক্তি এবং শেষ গতিশক্তির মাঝখানে যে ডিফারেন্সটা, অর্থাৎ তার গতিশক্তির যে পরিবর্তন, সেটার সমান। বুঝতে পারছো? মানে একটা বস্তু যতটুকু কাজ করতেছে, তার উপর বল কাজ করার কারণে, বল প্রয়োগ করার কারণে যতটুকু কাজ করতেছে, সে কাজের পরিমাণটা সেই বস্তুর শেষ গতিশক্তি এবং আদি গতিশক্তির মাঝখানের পার্থক্য বা গতিশক্তি পরিবর্তনের ভ্যালুর সমান। এইটাই খুবই সিম্পল ব্যাপার। খেয়াল করে এটাকে কত সহজে ডিরাইভ করে ফেলা যায়, যে ফোর্স টু ডিসপ্লেসমেন্ট সমান সমান ওয়ার্ক, আর এস সমান সমান আমরা একটা সূত্র জানি, যে ভি স্কোয়ার সমান সমান ইউ স্কোয়ার প্লাস 2 AS। এখান থেকে আমরা এই এস এর একটা সংজ্ঞা পাইতে পারি না, এরকম যে ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার বাই সংজ্ঞা বলতে সূত্র বাই 2A, এটাই এখানে লিখছে। ঠিক আছে, যেটা থেকে আলটিমেটলি তুমি এই যে এই সূত্রটা পাচ্ছ, হাফ ইন্টু ভি স্কোয়ার মাইনাস এম, হাফ ইন্টু এম ইন্টু ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার। ঠিক আছে, এই যে ইউ আর ভি নট একই বোঝায়। ভি নট মানে আদি আদি বেগ, আর ভি, এই যে ইউটা মানেও আদি বেগ, একই। এটাকে এটা লেখা আর ভি নট স্কোয়ার লেখা দুইটা একই কথা। ঠিক আছে না? সেখান থেকে ইজিলি তুমি সূত্রটার প্রতিপাদন করে ফেলতে পারতেছো। এই যে এখান থেকে আর কি, এফ ইজ ইকুয়াল টু এম এ, এ সমান সমান হচ্ছে ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার বাই 2S। সো এই এম এফ এর ভ্যালুটা এখানে আমরা লিখলাম। ঠিক আছে, এস এস কাটা চলে গেল। আলটিমেটলি আমরা পাইলাম হচ্ছে হাফ ইন্টু এম ভি স্কোয়ার মাইনাস হাফ ইন্টু এম ইউ স্কোয়ার বা ভি নট স্কোয়ার। ব্যাস। ভেক্টর পদ্ধতিতে এটাকে বের করা যায়, আমরা সেদিকে তেমন যাব না। আচ্ছা, এখানে খুবই ইম্পর্টেন্ট কিছু কোয়েশ্চেন। ফার্স্ট অফ অল, গতিশক্তি কি ঋণাত্মক হইতে পারে? গতিশক্তির সূত্রটা আমরা চলে যাইতো, তাহলে বুঝতে পারবো। আচ্ছা, এই সূত্রটা নেগেটিভ হওয়ার কোনো চান্স আছে বলতো? একটা বস্তুর ভর সবসময় পজিটিভ, ভর তো নেগেটিভ হবে না। আর ভেলোসিটি যদি নেগেটিভ ডিরেকশনে যায়ও, আমি তো এটাকে স্কোয়ার করে দিচ্ছি, তাই না? তো যে কোনো নেগেটিভ বলো বা পজিটিভ বলো, সেটার যখন আমি বর্গ নিচ্ছি, বর্গ তো অলওয়েজ পজিটিভ, তাই না? সো এখানে সাংখ্যিক ভ্যালুটিতে গতিশক্তি কিন্তু কখনোই নেগেটিভ হচ্ছে না। ঠিক আছে, এটা একটা ইম্পর্টেন্ট জিনিস। গতিশক্তি
ঋণাত্মক হবে না, গতিশক্তি কখনোই ঋণাত্মক হইতে পারে না। আচ্ছা, এটা খুবই ইম্পর্টেন্ট একটা ব্যাপার, এই যে এই প্রশ্নটা, এটাও কিন্তু এমসিকিউতে আসার মতো। তোমার কাছে একটা হালকা বস্তু আছে আর একটা ভারী ভারী বস্তু আছে। তো আমরা জিনিসটাকে এভাবে দেখাই দিলাম, ধরো M1 একটা বস্তু আর M2 একটা বস্তুর ভর। ধরলাম M1 ইজ গ্রেটার দেন M2। সো M1টা হচ্ছে আমার ভারী জিনিস, M2টা হচ্ছে আমার হালকা জিনিস। দুইটা বস্তু ভরবেগ সমান, কোনটি গতিশক্তি বেশি? ঠিক আছে, তাহলে গতিশক্তি বেশি যেহেতু, গতিশক্তির সমীকরণটা আমরা দেখি। এখানে দেখো ডিটারমিনেন্ট কি কি গতিশক্তির। একটা হচ্ছে যে আমার ভর, যেহেতু একটা হালকা বস্তু আর ভারী বস্তু ভর, আর একটা হচ্ছে ভরবেগ। সো ভর আর ভরবেগ দিয়ে আমরা কিন্তু এখানে হাফ এম ভি স্কোয়ার এটা ব্যবহার করবো না, এই সূত্রটা ব্যবহার করবো না। আমরা কিন্তু এখানে এই হাফ এম ভি স্কোয়ারের সূত্রটা ব্যবহার করবো না। আমরা তাহলে কোন সূত্রটা ব্যবহার করবো? কারণ হাফ এম ভি স্কোয়ার এই সূত্রটার মধ্যে ভরবেগের কিছু নাই। সো আমরা এখানে বের করবো পি স্কোয়ার, ব্যবহার করবো পি স্কোয়ার বাই 2m। এই সূত্রটা খেয়াল করে দেখো, এই সূত্র অনুযায়ী কাইনেটিক এনার্জি যদি আমার ভরবেগটা ফিক্সড থাকে, তাহলে এটা কি ব্যস্তানুপাতিক হচ্ছে না ভরের? ব্যস্তানুপাতিক হচ্ছে, তার মানে কি ভারী জিনিস যেটার মান বেশি তার ভর গতিশক্তি হবে কম, হালকা জিনিসের গতিশক্তি হবে বেশি। তাহলে গতিশক্তি কার বেশি? হালকা জিনিসের বেশি। ঠিক আছে, হালকা বস্তুর গতিশক্তি ভারী বস্তুর চেয়ে বেশি হবে। এই যে এই সূত্রটা থেকে আমরা বুঝে বলতেছি, কারণ এই সূত্রে পিটা বা ভরবেগটাকে যদি আমরা ফিক্সড ধ্রুবক করে দিই, এটাকে যদি আমরা স্থির করে দেই, ধ্রুবক করে দেই, তাহলে ধ্রুবক করে দিলে কিন্তু আমার আহ কাইনেটিক এনার্জি মানটা সরাসরি ভরের ব্যস্তানুপাতিক হয়ে যাচ্ছে। কাজেই যার ভর বেশি তার আহ যার যার ভর বেশি তার গতিশক্তির পরিমাণ এই ক্ষেত্রে হবে কম। আচ্ছা, এরপরে আসো যে একটা হালকা বস্তু এবং ভারী বস্তু গতিশক্তি সমান, কোনটার ভরবেগ বেশি? এইবার সমানকে আবারও ধরো এই যে M1 আর M2 হিসাব চলে যায়, M1 এবং M2, ধরো M1 ইজ গ্রেটার দেন M2, এই আমার হালকা ভারী বস্তু এসে গেল। এইবার গতিশক্তির ভ্যালু সমান। সো এই যে কে ইজ ইকুয়াল টু পি স্কোয়ার বাই 2m এর যে সূত্রটা, এখানে আমার কে এর ভ্যালু সমান আমাকে বের করতে হবে কার ভরবেগ বেশি বা কম। সো ভরবেগের সূত্রটা এখান থেকে কি হবে? পি সমান সমান 2m ই এবং পুরোটার উপরে রুট ওভার, তাই না? ঠিক আছে না? সো এইখানে যদি আমার কাইনেটিক এনার্জিটা ফিক্সড হয়, যেটা এখানে বলছে গতিশক্তির মান সমান, তাহলে আমি কি পাচ্ছি? পি ইজ প্রপোর্শনাল টু রুট ওভার এম, মানে ভরবেগ এর ভ্যালু ভরের তোমার বর্গ তো না, রুট ওভার এম এর সমানুপাতিক। ঠিক আছে না? তাই যদি হয়ে থাকে, মানে ভরের বর্গমূলের সমানুপাতিক যদি হয়ে থাকে আমার ভরবেগ, সো অবশ্যই অবশ্যই যেটা ভারী, যেটার এম এর ভ্যালু বেশি, তার ভরবেগের বা পি এর ভ্যালু হবে বেশি। এটাই কিন্তু এখানে বলছে যে এই সূত্র থেকে কিন্তু ইজিলি আমরা এটা লিখতে পারি যে P1 বাই P2 সমান সমান রুট ওভার M1 বাই M2। এটা এখানে দেখাইছে। আর M1 M2 এর ক্ষেত্রে ক্যাপিটাল এম দিয়ে ভারী বস্তু বোঝাচ্ছে, স্মল এম দিয়ে হালকা বস্তু বোঝাচ্ছে। সো ভারী বস্তুটার ভরবেগ এখানে হবে বেশি। সো উপরটার আনসার যদিও হালকা বস্তু ছিল, এখানে হবে হচ্ছে ভারী বস্তুর ভরবেগ এর মান বেশি হচ্ছে। ওকে। আচ্ছা, 14 গ্রাম ভরের একটি রাইফেলের গুলি 3.6 মিটার পার সেকেন্ড বেগে 0.21 মিটার পুরো একটি কাঠের গুঁড়ি ভেদ করতে পারে। বাধাদানকারী বলের মান নির্ণয় করো। আচ্ছা, বাধাদানকারী যে বলটা আমরা কিন্তু দেখছিলাম যে আহ বল প্রয়োগের মধ্যে দিয়ে যতটুকু কাজ হচ্ছে, বল প্রয়োগের মধ্যে দিয়ে যতটুকু কাজ হচ্ছে সেটা হচ্ছে বেসিক্যালি একটা বস্তুর গতিশক্তি পরিবর্তনের সমান। সো এখানে এইটাই বলছে, দেখো এই যে কাজ, ফোর্স ইন্টু ডিসপ্লেসমেন্ট সমান সমান হচ্ছে গতিশক্তির পরিবর্তন। আর এখানে গতিশক্তি পরিবর্তন কতটুকু হয়েছে? 3.6 দিয়ে ঢুকছে আর পরে গিয়ে নাই হয়ে গেছে। সো এই যে 3.6 হোল স্কোয়ার, এটাকে আমার জিরো মাইনাস আমরা বলতেছি, যেহেতু জিরোটা হচ্ছে আমার ফাইনাল ভেলোসিটি। আর বাধা দানকারী বলটা অবশ্যই নেগেটিভ আসবে, যেহেতু এটা উল্টা দিকে ফোর্সটা দিচ্ছে। তো দেখো এটা আমরা ক্যালকুলেটর ছাড়া একটু করার চেষ্টা করি। তাহলে এফ সমান সমান আমার কি দাঁড়াচ্ছে? হাফ ইন্টু এম ইন্টু ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার ডিভাইডেড বাই এস, তাই না? এটাই তো আসতেছে এই বাধা দানকারী বলটার মান। সো হাফ যেহেতু, তার মানে দুইটা নিচে চলে যাবে। সো এই দুইটাকে আমরা নিচে লিখতে পারি। আর ভর কত? 14 গ্রাম, মানে হচ্ছে 14 × 10⁻³ কেজি ইন্টু 3.6 স্কোয়ার, আমরা এখানে লিখে ফেলতে পারি 3.6 স্কোয়ার। আর নিচে হচ্ছে পয়েন্ট
মিটার ইন্টু আবার 2। খেয়াল করো, 0.21 কে কি লেখা যায়? 0.21 কে কিন্তু আমরা এটা লিখতে পারি যে 210 × 10⁻³ জাস্ট আমি 10⁻³ দিয়ে গুণ দিয়ে দিলাম, ভাগ দিয়ে দিলাম, তাতেই এটা খুবই সিম্পল ব্যাপার। সো 10⁻³ কাটা চলে গেল, 2 কে দিয়ে 14কে কাটলে থাকে হচ্ছে 7, 7কে দিয়ে যদি আমি 210 কাটাই তাহলে থাকবে 30। আর 3.6², এটা একটু ম্যাথ সাইডে করি, 36 গুণন 36, 6 6 36, সাথে হলো 3, 3 6 18, 3 21, এখানে একটা শূন্য, 3 6 18, 3 3 9, আর 10। সো আলটিমেটলি 6 18 9, 2 1 1 2 9 6। সো এখানে আমরা পাবো হচ্ছে 12.96। আর যেহেতু নিচে 10 আছে, 3 3 × 10, 10 দিয়ে ভাগ দেওয়ার অর্থ হচ্ছে দশমিকটা আর এই পাশে চলে আসা, তাই তো? আচ্ছা যাই হোক, 12.96 ডিভাইডেড বাই 30। তাহলে এটাকে আমরা এভাবে লিখতে পারি: 1296 ডিভাইডেড বাই, তার মানে আমি 100 দিয়ে গুণ দিছি, সো এখানে 30 × 100। এখন 1296টাকে 3 দিয়ে যদি আমি ভাগ দিই, তাহলে 3 4 12, 3 3 9, 3 2 6। ঠিক আছে, আবার নিচে আছে হচ্ছে আমার 1 2 3, অর্থাৎ 10⁻³ 425 10⁻³ নিউটন। আর 10⁻³ দিয়ে ভাগ দেওয়া হচ্ছে 0.432। এই দেখছো, ক্যালকুলেটর ছাড়া পুরো অঙ্কটা করে দেখাইলাম, আবার একটু প্রিভিউ দেই। ম্যাথ হচ্ছে আমার 14 গ্রাম ছিল, সো 14 × 10⁻³ আমি এখানে লিখছি প্রথমে। এরপরে v² - u² জন্য 3.6 হোল স্কোয়ার, নিচে 2 × s। এস কত ছিল আমার? 0.21 মিটার। 0.21 মিটারকে এখানে যেহেতু 10⁻³ আছে, আমি 10⁻³ আনার জন্য দেখো 0.21 যেটা, এই যে 0.21, এটাকে যদি আমি 10⁻³ দিয়ে গুণ দিই, আবার 10⁻³ দিয়ে ভাগ দিই, এই গুণ দেওয়ার জন্য কিন্তু 210 হয়ে যাবে। 210 হয়ে যাবে না? আর 10⁻³ দিয়ে গুণ দিলে বাকি থাকে 10⁻³। এটা আমি এখানে লিখছি 10⁻³। 10⁻³ কাটা চলে গেল। এরপর 2 দিয়ে 14কে কাটলাম, 7 থাকলো, 7কে 210 কাটলাম, 30 থাকলো। নিচে 30 আর উপরে 3.6 হোল স্কোয়ার করে আসলে 12.96। এরপরে এই দুটাকে ভাগাভাগি করা খুবই সহজ। দেখছো, আমি তোমাদেরকে ব্যাখ্যা দিয়ে দিয়ে করছি, তারপরেও কিন্তু পুরো ম্যাথটা 2 3 মিনিট লাগতেছে। সো ব্যাখ্যা না দিয়ে আমি যদি নিজে হাতে কলমে করি, এটা তো আমার এই পেন দিয়ে করতেছি, স্পিড একটু কমে গেছে, হাতে কলমে যদি করি আরো কম সময়, 30 40 সেকেন্ড বা সর্বোচ্চ 1 মিনিটের মধ্যে বা 1.5 মিনিটের মধ্যে করে ফেলা সম্ভব। সিম্পল ম্যাথ। সো এই ম্যাথটা যেহেতু ক্যালকুলেশন খুব বেশি বড় না, অ্যাকচুয়ালি দেখে বড় মনে হলেও ক্যালকুলেশন যদি খুব বেশি বড় না এবং মানটাও খুব সুন্দর একটা মান, এই ধরনের ভ্যালু কিন্তু মেডিকেল ভর্তি পরীক্ষায় চলে আসতে পারে। পরের ম্যাথটা চাইছে হচ্ছে যে 10 মিটার পার সেকেন্ড বেগে ছুটে আসে একটি ক্রিকেট বলকে ব্যাট দিয়ে বিপরীত দিকে 15 মিটার পার সেকেন্ড বেগে ফেরত পাঠানো হলো, বলটি গতিশক্তি পরিবর্তন এত হলে বলটি ভরবেগে পরিবর্তন নির্ণয় করো। আচ্ছা, এটা না অনেক বড় একটা ম্যাথ, 2 3টা ক্যালকুলেশন করা লাগছে, এটা আসবে না তোমাদের। এই ম্যাথগুলোর দরকার নেই, এগুলা বড় বড় ম্যাথ দরকার নাই। আমরা একটু সামনের দিকে চলে যাই। সামনের দিকে আমরা যেটা পাবো, এই যে স্থিতিশক্তি। দেখো, স্থিতিশক্তি আমি অলরেডি বলে ফেলছি, হয় তার অবস্থান অথবা অবস্থা, এই দুটো জিনিসের মধ্যে যে কোনো একটা পরিবর্তন হবে। এবং এই পরিবর্তনটা সবসময় অ্যাসোসিয়েটেড হয় ইউজুয়ালি একটা মৌলিক কোনো বলের এগেনস্টে। এই পরিবর্তনটা হয়, একটা মৌলিক কোনো বল থাকে যেটা একটা বস্তুকে তার নিজস্ব অবস্থান মানে নিজস্ব অবস্থার মধ্যে ধরে রাখে। সেই মৌলিক বলের বিরুদ্ধে আমি বস্তুটার অবস্থান বা অবস্থার পরিবর্তন ঘটাচ্ছি, যার কারণে তার মধ্যে একটা কাজ করার শক্তি অর্জিত হয়। এটাকে আমরা বলেছি হচ্ছে স্থিতিশক্তি। দেখো তার সংজ্ঞাটা কি বলছে: বস্তু তার বস্তু তার অবস্থানের জন্য যে শক্তি অর্জন করে, তাহলে আইদার ফর ইটস পজিশন, অথবা তার বস্তুস্থিত কণাসমূহের পারস্পরিক অবস্থান পরিবর্তন, মানে অবস্থা। কণাগুলো অবস্থান পরিবর্তন হওয়া অর্থ হচ্ছে তার অবস্থাটা পরিবর্তন হওয়া। অবস্থা পরিবর্তনের জন্য যে শক্তি অর্জন করতেছে সেটাকে আমরা বলে হচ্ছে স্থিতিশক্তি বা বিভব শক্তি। খেয়াল করো, উদাহরণগুলো খেয়াল করো। খেলনার মোটর গাড়িতে স্প্রিং লাগানো থাকে। দেখো, যে স্প্রিংটার কথা চিন্তা করো, স্প্রিং আমি টান টান করলাম, টান টান করা অর্থ কি? তার অবস্থানগুলা, অবস্থা সে ছিল একটা নর্মাল অবস্থা, আমি তাকে টান টান করলাম, স্ট্রেসড করলাম, প্রসারিত করলাম। এই যে তার একটা, এবং এখানে তার অবস্থান অবস্থা দুইটাই পরিবর্তন হয়েছে। আগে সে এতটুকু দৈর্ঘ্যের মধ্যে ছিল, এখন তাকে আমি
অবস্থানের পরিবর্তন ঘটাইছি, দৈর্ঘ্য বাড়াইছি, অবস্থার পরিবর্তন কি হয়েছে? আগে সে নর্মাল স্বাভাবিক ছিল, এখন সে প্রসারিত হয়েছে। আর যদি স্প্রিংটা এভাবে থাকে, আমি এটাকে এই যে এরকম করছি, মানে স্ট্রেচ করছি এদিকে, সো তার এই পজিশনটা যেমন চেঞ্জ হয়েছে, এখান থেকে এখানে আসছে, অবস্থাটারও পরিবর্তন হয়েছে, দুইটাই হয়েছে। এই জন্য তার মধ্যে একটা শক্তি অর্জিত হবে, যেটা আমি যদি ছেড়ে দেই, তাহলে এই যে স্প্রিংটা এদিকে যাবে, এদিকে আসবে, এদিকে যাবে, এদিকে আসবে, একটা পর্যাবৃত্ত গতি দেখাবে স্প্রিংটা। যদি আমি তাকে স্ট্রেচ করার পর ছেড়ে দেই, তাহলে এই যে পর্যাবৃত্ত গতিটার যে তার মধ্যে অর্জিত হচ্ছে এই 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 শক্তিটা করতে আসতেছে, যেটার মধ্যে, যেটার কারণে তার পর্যাবৃত্ত শক্তিটা আসতেছে, পর্যাবৃত্ত গতিটা হচ্ছে, এই শক্তিটাই হচ্ছে আমার মূলত প্রথমে আমি তার অবস্থানটা পরিবর্তন করে স্ট্রেচ করে যেই কাজটা করছি, সেই কাজটা। এবং এটা হচ্ছে মূলত বিভব শক্তি নামে পরিচিত। দেখো, পাহাড়ের চূড়ায় যখন বরফ, মানে বরফটাকে যখন আমি পাহাড়ের চূড়ায় নিচ্ছি, সে কিন্তু অভিকর্ষ বল অনুযায়ী পৃথিবীর গ্রাউন্ডে বা পৃথিবীর কেন্দ্রে তার একটা আকর্ষণ আছে, সেই আকর্ষণটাকে অতিক্রম করে আমি তাকে উঁচুতে উঠাইছি, গ্র্যাভিটির এগেনস্টে কাজ করতে হচ্ছে না। সো এখানেও কিন্তু অবস্থানের পরিবর্তনের জন্য, হাইট পরিবর্তনের জন্য তার ভেতরে স্থিতিশক্তি অর্জিত হবে। তো এগুলো হচ্ছে মূলত স্মৃতিশক্তি আহ মূল কনসেপ্টটা, যে অবস্থা বা অবস্থানের পরিবর্তন এখানে হবে। এবং এই যে বিভিন্ন রকমের স্মৃতিশক্তি আছে, আমরা অভিকর্ষী স্মৃতিশক্তি জানি, যেটা আমি অলরেডি বললাম যে হাইট পরিবর্তনের কারণে। আরেকটা হচ্ছে স্থিতিস্থাপক স্থিতিশক্তি। স্থিতিস্থাপক স্থিতিশক্তিটা মূলত যে স্প্রিং এর ক্ষেত্রে কার্যকর, যে স্প্রিংটাকে আমি যদি এইভাবে সংকুচিত করি এদিকে সংকুচিত করে ছেড়ে দিই, তাহলে কিন্তু সে এই যে একবার প্রসারিত হবে, আবার সংকুচিত হবে, একবার প্রসারিত হবে, আবার সংকুচিত হবে, এরকম একটা পর্যাবৃত্ত গতি তার মধ্যে আসবে। এটা পুরোটাই হচ্ছে এই সংকুচিত করার ফলে তার মাঝে যেই বিভব শক্তিটা অর্জিত হয়েছে তার কারণে। সো এটা স্থিতিস্থাপক বিভব শক্তি, যেটা স্প্রিংটাকে তার অরিজিনাল পজিশনে, স্থিতিস্থাপকতার কারণে তার অরিজিনাল পজিশনে ব্যাক করতে সাহায্য করতেছে। অ্যান্ড ফাইনালি হচ্ছে তড়িৎ বিভব শক্তি। তড়িৎ বিভব শক্তিটা কিরকম, যেটাকে আমরা ভোল্টেজ বলি। মনে করো এটা একটা পয়েন্ট এ, এই পয়েন্টে মনে করো একটা চার্জ 1 কুলম চার্জ, 1 কুলম চার্জকে বা ইউনিট পজিটিভ একক ধনাত্মক চার্জকে ইনফিনিটি থেকে এই এ বিন্দুতে আনতে যেই পরিমাণ কাজ হয়, সেটাই হচ্ছে এই এ বিন্দুর বিভব। তাহলে এখানে একটা বিভব মানে, এবং এ বিন্দুর যে বিভব এবং বি বিন্দুর যে বিভব, মনে করো আরেকটা বিন্দু বি, এই দুই বিন্দুর মাঝখানে যদি বিভব পার্থক্য থাকে, তাহলে মনে করো এটার ভি এ আর এটা ভি বি, এদের দুজনের পোটেনশিয়াল যদি ভিভির চেয়ে যদি ভি এ বড় হয়, তাহলে এই হাই পোটেনশিয়াল থেকে লো পোটেনশিয়ালের দিকে একটা তড়িৎ প্রবাহ আমরা দেখতে পারবো। ঠিক আছে, তাহলে এইটি হচ্ছে বিভব শক্তি, যে বিভব, যে বিভবের পার্থক্যের কারণে আমার কি চলাচল হচ্ছে, ইলেকট্রনের চলাচল হচ্ছে বা ইলেকট্রিসিটি প্রবাহ ঘটতেছে। আচ্ছা, এই 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 অভিকর্ষী বিভব শক্তিটা কিভাবে কাজ করে এটা আমি অলরেডি জানি। এটা মূল সূত্র হচ্ছে এমজিএইচ। এমজিএইচ, ঠিক আছে, এমজিএইচ, যেখানে বস্তুর ভর এবং বস্তুর উচ্চতা এই দুইটাই মূলত ম্যাটার করতেছে। আগে জি তো কনস্ট্যান্ট। এই মোটামুটি এটা তোমরা অলরেডি জানো। আর কি কি আছে এখানে? দেখো, একটি বন্দুকের স্প্রিংকে 4 সেন্টিমিটার সংকুচিত করে 10 গ্রাম ভরের একটি গুলি ছোড়া হলো। স্প্রিংকে যখন সাম্যাবস্থায় পৌঁছে তখন সদ্যমুক্ত গুলির বেগ কত? আচ্ছা, খেয়াল করো, এখানে এই স্প্রিংটাকে 4 সেন্টিমিটার সংকুচিত করে যদি 10 গ্রাম ভরের একটা গুলিকে ছুটতেছি, তাহলে সংকুচিত করার ফলে যতটুকু বিভব শক্তি অর্জিত হয়েছে, সেই বিভব শক্তিটাকে ব্যবহার করে, সেই বিভব শক্তিটাকে ব্যবহার করেই কিন্তু আমার বুলেটটা যাবে। ঠিক আছে না? মানে এখানে এই স্প্রিং এর মাঝে, স্প্রিং এর বিভব শক্তিটা কনভার্ট হবে আমার বুলেটের গতিশক্তিতে। যতটুকু বিভব শক্তি অর্জিত হবে পুরাটাই, যদি কোনো সিস্টেম লস না থাকে, এই বুলেটের বা গুলির গতিশক্তিতে রূপান্তরিত হবে, তাই না? তাহলে আমাদের একটা স্প্রিং এর বিভব শক্তি পরিমাপের সূত্রটা কি? আমরা জানি সেটা হচ্ছে হাফ কে এক্স স্কোয়ার্ড। ঠিক আছে না? কে এর মানে আমাদের অলরেডি দেওয়া আছে 200 ন্যানোমিটার। সো হাফ কে এক্স স্কোয়ার্ড, এই হাফ কে এক্স স্কোয়ার সমান সমান আমি পাবো হচ্ছে বস্তুটার গতিশক্তি, সো হাফ এম ভি স্কোয়ার্ড। এই ভি গতিতে বুলেটটা ছুটে যাবে। হাফ হাফ যদি আমি কাটা দিয়ে দেই, তাহলে কিন্তু আমি ভি সমান সমান পাচ্ছি কে এক্স স্কোয়ার্ড বাই এম পুরাটার রুট। সো কে এর মান কত? 200। 200 এক্স কতটুকু সংকুচিত করছি আমি? 4 সেন্টিমিটার, মানে 4 × 10⁻², বা 0.04, এটার স্কোয়ার ডিভাইডেড বাই আমার ম্যাস কত? 10 × 10⁻³ 10 × 10⁻³ যেহেতু 10 গ্রাম।
এই পুরোটাকে রুট করলে মানে পুরোটা ভ্যালুটা ভি স্কোয়ারে আমরা মান পেয়েছে 32। 32 যদি হয় আমরা জানি √36 সমান সমান হচ্ছে 6। সো 6-এর কাছাকাছি একটা ভ্যালু হবে √32, যেটা এখানে আসছে হচ্ছে 5.67। ঠিক আছে না? খুবই সিম্পল ম্যাথ, খুবই খুবই সিম্পল ম্যাথ। আশা করি তোমরা এগুলা জানবা। এগুলো সিম্পল সিম্পল ম্যাথ, বুঝছো? সিম্পল সিম্পল ম্যাথ। দেখো, 100 মিটার উচ্চতা থেকে 5 কেজি ভর মুক্ত হবে অভিকর্ষ টানে পড়ে থাকলে 4 সেকেন্ড পরে বস্তুটি গতিশক্তি এবং স্থিতিশক্তি কত হবে? তাহলে 4 সেকেন্ড পরে তার হাইট কতটুকু এটা তোমাকে বের করতে হবে। এই যে হাইটটা যদি আমরা এখান থেকে বের করে ফেলতে পারি, হাইট বের করতে পারলেই এমজিএইচ দিয়ে গুণ দিয়ে দিলে আমি তোমার বিভব সূত্রে পেয়ে যাবা। ঠিক আছে? আর গতিশক্তি কতটুকু, এই 4 সেকেন্ড পরে তার গতি কতটুকু হয়েছে, গতি কতটুকু হয়েছে এটা জানতে পারলেই ওটাকে হাফ এম ভি স্কোয়ার দিয়ে দিলে, এই যে হাফ এম ভি স্কোয়ার দিয়ে দিলে তুমি পেয়ে যাচ্ছ 4 সেকেন্ড পরে তার গতিটা কিভাবে বের করা যায়। ইউ প্লাস জিটি, ইউ যেহেতু শূন্য, সো 9.8 × 4, এটা থেকে আমি ভি পেয়ে গেলাম। এই হাফ এম ভি করে দিলে গতিশক্তি হয়ে যাচ্ছে। আর গতিশক্তি স্থিতিশক্তি মূলত এইভাবে বের করে ফেলতে পারছো, খুবই সিম্পল। এটা আমরা আলাদাভাবে আর দেখায় দিলাম না। স্থিতিস্থাপক বিভব আগে ক্লাসে কিছুটা বর্ণনা করা হয়েছিল। এই যে হাফ কে এক্স স্কোয়ার, যেখানে কে টা হচ্ছে স্প্রিং ধ্রুবক, আর এক্স হচ্ছে কতটুকু স্প্রিংটাকে সংকুচিত বা প্রসারিত করা হলো সাম্যাবস্থার এগেনস্টে। আচ্ছা, এইবারে যে ইম্পর্টেন্ট জিনিসগুলা আমরা দেখছি যে গতিশক্তি কখনো ঋণাত্মক হয় না, কারণ ওটা হাফ এম ভি স্কোয়ার্ড। সো এম তো ঋণাত্মক হবেই না, ভি স্কোয়ারের মানও কখনো নেগেটিভ হওয়া সম্ভব না। এখন কথা হলো গতিশক্তি কি, যদি এই এই প্রপার্টি থাকে, স্মৃতিশক্তি কি সেম অবস্থা? দেখো, স্মৃতিশক্তি নেগেটিভ হবে কিনা এটা বোঝার জন্য আমাকে খুবই সিম্পল একটা জিনিস বুঝতে হবে। দেখো, ওয়ার্ক আর শক্তি একই জিনিস, তাই না? ওয়ার্ক সমান সমান কি, ফোর্স ইন্টু ডিসপ্লেসমেন্ট। সো ফোর্স ইন্টু ডিসপ্লেসমেন্টের মাঝখানে এদেরকে আমরা ডট প্রোডাক্ট করলেই তো মূলত কাজ বা শক্তি পাই, তাই না? তো আমি কখন বলবো যে নেগেটিভ শক্তি বা নেগেটিভ কাজ হয়েছে বা ঋণাত্মক শক্তি অর্জিত হয়েছে? যেমন আমি যদি বলি অভিকর্ষের সাপেক্ষে একটা বস্তু এই হাইট থেকে নিচে পড়তেছে, সো অভিকর্ষ, যেই বলটা অভিকর্ষীয় বল, অভিকর্ষীয় বলের সাপেক্ষে যদি আমি কাজকে চিন্তা করি, অভিকর্ষীয় বলের সাপেক্ষে, তাহলে কিন্তু অভিকর্ষীয় বলের সাপেক্ষে ধনাত্মক কাজই হয়েছে। কেন? বস্তু পড়তেছে নিচে, বস্তুর পতন নিচে, অভিকর্ষীয় বলও কাজ করে নিচে, দুইটা একই দিকে না? অবভিয়াসলি এখানে কাজ ধনাত্মক হবে। কিন্তু আমি যদি বস্তুটাকে উপরের দিকে, এখানে বলটাকে রেখে তাকে উপরের দিকে এই হাইটে উঠাইলাম, তখন কিন্তু অভিকর্ষীয় বল কাজ করতেছে নিচের দিকে। অভিকর্ষীয় বল সংক্ষেপে লিখলাম, অভিকর্ষীয় বল কাজ করতে নিজের দিকে, কিন্তু বস্তু সরানো উপরের দিকে, একদম 180 ডিগ্রি ডিফারেন্স হয়ে গেল অ্যাঙ্গেলটা। এই ক্ষেত্রে কিন্তু অভিকর্ষীয় বলের সাপেক্ষে, ভালো করে বুঝো, অভিকর্ষীয় বলের সাপেক্ষে কাজ হচ্ছে ঋণাত্মক। তাহলে এই হচ্ছে কাজের দিকের, কাজে বল প্রয়োগের মাধ্যমে স্মরণ যেটা হচ্ছে সেটা দিকের উপর ভিত্তি করে আমরা কাজ নেগেটিভ বা পজিটিভ পেতে পারি। সো কাজের ব্যাপার আর শক্তির ব্যাপারটা কাইন্ড অফ সিমিলার, তাই না? স্থিতিশক্তি পেলে খেয়াল করো, যদি এরকম হয় ঋণাত্মক হইতে পারে কিরকম, এই যে এই জিনিসটা মনে রাখলেই এনাফ। স্মৃতিশক্তি আমরা আগেই বলছি যে স্থিতিশক্তি অলওয়েজ কোনো না কোনো একটা বলের এগেইনস্টে কাজ করার কারণে স্মৃতিশক্তি অর্জিত হয়। তাহলে আমি যখন এই যে H2 হাইটে উঠাচ্ছি একটা বস্তুকে, আমাকে অবশ্যই এখানে এই যে গ্র্যাভিটি বা অভিকর্ষীয় যে বলটা, আবারও এটাকে সংক্ষেপে লিখলাম, অভিকর্ষীয় বলের এগেইনস্টে কাজ করতে হইতেছে। অভিকর্ষীয় বলের এগেইনস্টে কাজ করেই তো আমি ওকে উঠাইলাম, সো এখানে স্মৃতিশক্তির মানটা পজিটিভ, যদিও অভিকর্ষীয় বলের এগেইনস্টে কাজ হয়েছে। ওই নেগেটিভ কাজটা করার কারণে পজিটিভ স্মৃতিশক্তি অর্জিত হয়েছে। এই লাইনটা মনে রাখবা। ঋণাত্মক ঋণাত্মক কাজ করার কারণে কোন একটা মৌলিক বল, এই ক্ষেত্রে মৌলিক বলটা হচ্ছে অভিকর্ষীয় বল, তার এগেনস্টে ঋণাত্মক কাজ করার কারণে আমার ধনাত্মক ধনাত্মক স্থিতি শক্তি অর্জিত হবে, যেটা এখানে আমাদের বলছে অর্জিত হবে। আর এই জায়গায় খেয়াল করো, আমি কিন্তু কাজ করতেছি হচ্ছে অভিকর্ষীয় বলের দিকে, যখন আমি বস্তুটাকে আরো পৃথিবীর কেন্দ্রের দিকে নিয়ে যাচ্ছি, সেক্ষেত্রে আমার স্থিতিশক্তি হয়ে যাবে নেগেটিভ, কারণ আমি অভিকর্ষীয় বলের এগেনস্টে কাজ করলে পজিটিভ, ঋণাত্মক কাজ করার কারণে পজিটিভ স্মৃতিশক্তি অর্জিত হয়। সেখানে আমি ঋণাত্মক কাজ করতেছি না, কাজ করতেছি পজিটিভ। কাজ যেহেতু পজিটিভ করতেছি আমি, যখন আমি বস্তুটাকে ভূপৃষ্ঠে গভীরে নিয়ে যাচ্ছি, সো এই যে H1 গভীরতা নিয়ে গেলে স্মৃতিশক্তি অর্জিত হবে -mg H1। সো পুরোটা ডিপেন্ড করতেছে আমি অভিকর্ষীয় বলের এগেনস্টে
কাজ করতেছি নাকি অভিকর্ষীয় বলের দিকে কাজ করতেছি। যদি দিকে কাজ করি তাহলে নেগেটিভ স্মৃতিশক্তি, যদি উল্টা দিকে কাজ করি তাহলে স্মৃতিশক্তি পজিটিভ। আচ্ছা, একটি বস্তু স্মৃতিশক্তি কখন শূন্য হবে? যখন আমার অবস্থানে কোনো পরিবর্তন হচ্ছে না। এই আমি পৃথিবীর গ্রাউন্ড লেভেলে রেখে দিচ্ছি বস্তুটাকে, তাহলে অবস্থানে কোনো পরিবর্তন নেই, কোনো হাইটের চেঞ্জ নেই, তখন স্মৃতিশক্তি হবে শূন্য। আবার যদি আমি স্প্রিং এর কথা চিন্তা করি, স্প্রিংটা যখন এই যে সাম্য অবস্থায় আছে, সে সংকুচিতও নাই অথবা প্রসারিত নাই, এই অবস্থায় যখন সে সাম্য অবস্থায় আছে, যখন তার এক্স ইজ ইকুয়াল টু জিরো, এক্স ইজ ইকুয়াল টু নেগেটিভও না, এক্স ইজ ইকুয়াল টু পজিটিভও না, মানে প্রসারিত হচ্ছে না, সংকুচিত হচ্ছে না, তখন আমরা ওই স্প্রিং এর যে স্মৃতিশক্তিটা সেটা পাবো হচ্ছে শূন্য। দেখো, অভিকর্ষীয় স্মৃতিশক্তি, আমরা একটা বস্তুকে এরকম আনত তলে নামাই অথবা সোজাসুজি উপরে উঠাই, নামাই বা উঠাই যাই হোক না কেন, তার স্মৃতিশক্তির পরিমাণটা সবসময় নির্ভর করবে এই এইচ এর উপরে, এইচ এর উপরে, ঠিক আছে? সো তোমার এই দৈর্ঘ্যটা যত বাড়ুক বা যত কমুক, বা এই অ্যাঙ্গেলটা যতটুকু কমুক বা বাড়ুক, এটার উপরে স্মৃতিশক্তির মানের কিন্তু মানে স্মৃতিশক্তিটা চেঞ্জ হচ্ছে না, স্মৃতিশক্তিটা মূলত নির্ভর করতেছে পুরোপুরি এই এইচ এর ভ্যালুর উপরে। সো এটা পথের উপর নির্ভর করে না, মানে এই যে এই পথ, এই দৈর্ঘ্যের উপর নির্ভর করে না, পুরোটা নির্ভর করা হচ্ছে এইচ এর উপরে। আচ্ছা, খেয়াল করো, 50 নিউটন ওজনের একটি বস্তুকে 6 মিটার উচ্চতায় ওঠানোর জন্য একটি লিফট ব্যবহার করা হলো। তাহলে বস্তুর ওজন হচ্ছে 50 নিউটন, সেটাকে 6 মিটার উচ্চতায় উঠাইতেছি আমরা। এটি 70 জুল শক্তি ব্যয় করে। অপচয়কৃত শক্তির পরিমাণ ব্যয় করো। দেখো, সরবরাহকৃত শক্তি, আমরা কতটুকু শক্তি তাকে সরবরাহ করতেছি, এটা হচ্ছে যে বস্তু যতটুকু ওজন, ঠিক আছে না, বস্তু যতটুকু ওজন সেই অভিকর্ষীয় বলের সাপেক্ষে আমার কতটুকু কাজ হচ্ছে, এটা তোমার সরবরাহকৃত শক্তি, তাই না? বস্তুর যে অলরেডি আমি একটা বস্তুকে সাপ্লাই দিচ্ছি 50 নিউটন ওজনের, সেটাকে আমি ডিসপ্লেস করতেছি 6 মিটার, সো সরবরাহকৃত শক্তি কতটুকু? 300 জুল। এই 300 জুলের মধ্যে আবার 70 জুল হচ্ছে সে শক্তি ব্যয় করতেছে। সুতরাং শক্তি অপচয়টা কতটুকু? 300 থেকে 70 বাদ দিলে 230 জুল। আমি সাপ্লাই দিচ্ছি 300 জুল, যার মধ্যে মাত্র 70 জুল শক্তি ব্যয় হচ্ছে, ওয়েস্ট হয়ে যাচ্ছে আমার বাকি 230 জুল। আশা করি এটা তোমাদের জন্য বোঝার কোনো সমস্যাই হবে না। সিম্পল সিম্পল ম্যাথ। দেখো, 2 কেজি ভরের একটি বস্তু ভূপৃষ্ঠ থেকে 15 মিটার উপরে আছে। নিচে ফেলে দিলে এটি ভূপৃষ্ঠকে 10 মিটার/সেকেন্ড বেগে আঘাত করে। পতনের সময় স্মৃতিশক্তি এবং বস্তুটির উপর ক্রিয়ারত ঘর্ষণজনিত ব্যয়িত শক্তি ও ঘর্ষণ বল কত হবে? খেয়াল করো, এখানে আমার বস্তুটা যখন 15 মিটার হাইটে ছিল, তখন তার মধ্যে যতটুকু শক্তি ছিল সেটা কিন্তু এখন আর পুরোপুরি গতিশক্তিতে নর্মালি যে কনভার্ট হওয়ার কথা সেটা কিন্তু হচ্ছে না, কারণ গতিশক্তি তো বটেই, এখানে কিছু ঘর্ষণও আছে, ঘর্ষণও কাজ করতেছে, তাই না? ঘর্ষণ যেহেতু কাজ করতেছে, সো অবভিয়াসলি ঘর্ষণের কারণে কিছু বায়ু হয়েছে, মানে মানে কাজ হয়েছে কিছু ঘর্ষণ বলের কারণে। সো টোটাল স্থিতিশক্তিটা আমার এই ঘর্ষণ বল এবং তার কারণে যে ডিসপ্লেসমেন্টটা হচ্ছে এইচ, এটা এবং হাফ এম বি স্কোয়ারে ভাগ হয়ে যাচ্ছে। সো এম এইচ সমান সমান আমার এম জি এইচ মাইনাস হাফ এম বি স্কোয়ার আমরা করতেছি, যেটাকে প্লাস মাইনাস করে আমরা 194 জুল পাচ্ছি। সো 194 জুলটা হচ্ছে আমার কিসের কারণে কাজ? ঘর্ষণ বলের কারণে কাজ, ঠিক আছে না? ঘর্ষণ বলের কারণে এতটুকু কাজ হচ্ছে। সো বস্তুর উপর ক্রিয়ারত ঘর্ষণ জনিত ব্যয়িত শক্তির মান হচ্ছে এত জুল, 194 জুল। সো ঘর্ষণ বলের কারণে এতটুকু শক্তি ক্ষয় হচ্ছে, এবং কতটুকু বল কাজ করতেছে এটাকে তুমি ডিসপ্লেসমেন্ট দিয়ে ভাগ করে দাও, সো 15 দিয়ে ভাগ করে দাও, 12.9 নিউটন। এটাও কিন্তু একটা আশার মতো ম্যাথ, সো স্টার মার্ক দিতে পারো এখানে, 3 স্টার না, জাস্ট একটা স্টার দিলেই চলবে। এরপরে আমাদের কিছু প্র্যাকটিক্যাল কথাবার্তা আছে, এগুলো নিয়ে তেমন আলোচনা করার দরকার নাই। এখানে তোমরা স্প্রিং এর পর্যায়কালে এই সূত্রটা মাথায় রাখতে পারো। মনে রাখবা, পর্যায়কাল, একটা স্প্রিং এর পর্যায়কাল হচ্ছে বস্তুর ভরের বর্গের সমানুপাতিক, কিন্তু আবার স্প্রিং এর ভর দুবকের বর্গমূলের ব্যস্তানুপাতিক। ঠিক আছে, টি ইজ প্রপোর্শনাল রুট ওভার এম, কিন্তু টি ইজ ইনভার্সলি প্রপোর্শনাল রুট ওভার কে, এই জিনিসটা মনে রেখো। তার মানে ভর যত বাড়বে পর্যায়কাল তত বাড়বে, আবার স্প্রিং ধ্রুবক যত বাড়বে পর্যায়কাল তত কমবে, এই সম্পর্কটা মাথায় রাখো। শক্তি নিত্যত্ব সূত্র অলরেডি আমরা বলছি। এই যে নিউক্লিয়ার ফিশন বিক্রিয়া, যেখানে হচ্ছে তোমার একটা এই তেজস্ক্রিয় কোনো এরকম ভারী কোনো একটা নিউক্লিয়াসকে যদি আমি একটা নিউট্রন পার্টিকেল দ্বারা আঘাত করি, তাহলে এখানে এই নিউক্লিয়াসের ভর সংখ্যার কিছু পরিবর্তন হবে, নতুন আমরা একটা নিউক্লিয়াস পাবো। সেই সাথে সেখান থেকে 3টা নিউট্রন সাধারণত আলাদা 3টা ডিরেকশনে চলে যায়, যে নতুন তিনটা প্রচন্ড শক্তি দিয়ে যায় অবশ্যই।
প্রচণ্ড গতিশক্তিতে, এবং সেই তিনটা নিউট্রনগুলো আবার আলাদা আলাদা তিনটা ইউরেনিয়ামকে আঘাত করে, এখান থেকে আরো তিনটা বের হয় এবং আরো তিনটা বের হয়। সো বেসিক্যালি এভাবে চেইন রিয়াকশন ঘটতে থাকে। এই চেইন রিয়াকশনটা যেহেতু তোমার ইউরেনিয়াম নিউক্লিয়াসকে ভেঙে আমি নতুন নিউক্লিয়াস তৈরি করতেছি, সেহেতু এটা ফিউশন না, ফিশন বিক্রিয়া। এই ফিশন বিক্রিয়াকে ব্যবহার করেই হচ্ছে নতুন নিউক্লিয়ার রিঅ্যাক্টরের মধ্যে বিদ্যুৎ শক্তি উৎপাদন করা হয়। প্রথমে তাপ, তারপর সেখান থেকে বিদ্যুৎ শক্তি। ঠিক আছে, ব্যাস। এরপরে আসো হচ্ছে নিশ্চিত সূত্র, যা প্রত্যেকটা পয়েন্টে তোমার হাইট, এবং যত হাইটই থাকুক না কেন প্রত্যেকটা পয়েন্টে তোমার ই কে এবং ইপি অর্থাৎ পোটেনশিয়াল এবং কাইনেটিক এনার্জি সামেশনটা সবসময় সেম থাকে, এটা আমরা জানি, অলরেডি বলছি। আচ্ছা, সরল সন্ধিত গতির শক্তি যে ইকুয়েশনটা, এই যে মূলত এরকম একটা ইকুয়েশন আমরা পাই, যে একটা বস্তুর যে স্প্রিং, যে স্প্রিং এর কাইনেটিক এনার্জির একটা ইকুয়েশন পাই আমরা, এবং তার পোটেনশিয়াল এনার্জির একটা ইকুয়েশন পাই। যে ইকুয়েশন দুটো দেখো, পোটেনশিয়াল এনার্জি সমান সমান হচ্ছে হাফ এম ওমেগা স্কোয়ার এক্স স্কোয়ার। ঠিক আছে। আর এই এস, তার যে অ্যামপ্লিচিউডটা, সর্বোচ্চ যে ডিসপ্লেসমেন্ট, সেই সর্বোচ্চ ডিসপ্লেসমেন্ট থেকে এক্স স্কোয়ারকে বাদ দিলে আমরা পাই হচ্ছে কাইনেটিক এনার্জি। সো এখান থেকে মূলত তোমার এই দুইটা জিনিস জানলেই চলবে, যে একটা স্প্রিং এর ক্ষেত্রে তার গতিশক্তি সমীকরণটা কি, হাফ এম ওমেগা স্কোয়ার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, আর পোটেনশিয়াল এনার্জি সূত্রটা কি, হাফ এম ওমেগা স্কোয়ার এক্স স্কোয়ার। ব্যাস এতটুকু জানলেই আমাদের এখানে এনাফ। এবং সবসময় এই দুটার সামেশন দেখো, এখানে এই দুটাকে এম এম ওমেগা স্কোয়ার তো কমন রাখা যায়, সো এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার, এই দুটাকে যোগ করে দিলে কিন্তু হাফ এম ওমেগা স্কোয়ার এ স্কোয়ার, সবগুলাই কিন্তু একটা নির্দিষ্ট স্প্রিং এর জন্য ফিক্সড, নির্দিষ্ট স্প্রিং এর জন্য ফিক্সড। তো যেই যেই পয়েন্টে যাও না কেন, একটা দোলায়মান সরল দোলক বা পেন্ডুলাম, স্প্রিং বলতেছি সরি, পেন্ডুলাম পেন্ডুলাম পেন্ডুলামের জন্য দোলকের বেলায় কিন্তু এই যে ওমেগা বলো বা সর্বোচ্চ ডিসপ্লেসমেন্ট যেটা অ্যামপ্লিচিউড এবং সেই দোলকটার ভর সবকিছু ফিক্সড থাকবে। সো সকল পয়েন্টে তার মোট যান্ত্রিক শক্তিটার ভ্যালু ফিক্সড, মানে সেও শক্তি নিত্যতার সূত্র মেনে চলতেছে। এগুলো অনেক বড় বড় ম্যাথ দরকার নাই। লাস্ট যে আমাদের পয়েন্টটা, ক্ষমতা। ক্ষমতা কি, একক সময়ে কতটুকু কাজ হচ্ছে, ব্যাস। এবং এটা অবশ্যই একটা স্কেলার রাশি হবে, যেহেতু আমার ওয়ার্ক টাইম দুইটা স্কেলার, সো পিও একটা স্কেলার রাশি। ঠিক আছে না, খুবই সিম্পল। আর ক্ষমতার এককটা আমাদের জানা লাগবে, এটাকে আমরা জুল পার সেকেন্ড বলতে পারি, আর একটা এসআই একক অনুযায়ী এটাকে আমরা ওয়াট বলি। সো ওয়াট অথবা জুল পার সেকেন্ড। এছাড়া আরেকটা খুবই পরিচিত একক আছে, যেটা হচ্ছে অশ্ব ক্ষমতা, যেটা হচ্ছে এককের আন্তর্জাতিক পদ্ধতি চালু হওয়ার আগে মূলত এই এককটাই বেশি ইউজ হইতো, যেটার মান হচ্ছে 746, 746 ওয়াট। এইটা কিন্তু প্রচুর আসে পরীক্ষায়, 1 হর্স পাওয়ার সমান সমান কত, 746 ওয়াট। আর 746 ওয়াটটা মূলত কি, 1 সেকেন্ডে 746 জুল কাজ হচ্ছে, 1 সেকেন্ডে 746 জুল। ঠিক আছে, 1 জুল 746 সেকেন্ডে এরকম না কিন্তু। আর এই ওয়াটকে তুমি কিলো ওয়াট মেগা ওয়াট কনভার্ট করতে পারো 1000 বা 10⁶ দিয়ে গুণ দিয়ে, এটা খুবই সিম্পল বিষয়। আর পাওয়ারের ডাইমেনশনটা হচ্ছে জাস্ট ওয়ার্কের যে কাজের যে ডাইমেনশনটা, সেটাকে টি দিয়ে ভাগ করে দিতে হবে। সো এম এল স্কোয়ার টি ইনভার্স টু যেটা ছিল কাজের মাত্রা, সেটাকে একটা টি দিয়ে ভাগ দিয়ে টি ইনভার্স থ্রি হয়ে যাবে। এটা মাথায় রাখতে পারবা তোমরা সহজে, আশা করি। আর আরেকটা জিনিস এখানে আমরা একটু বলি নাই, সেটা হচ্ছে বৈদ্যুতিক ব্যবহারিক একক। বিদ্যুতের ক্ষেত্রে, বিদ্যুৎ শক্তির ক্ষেত্রে আমরা যে ক্ষমতাটা ব্যবহার করি, সাধারণত ওয়াটই ব্যবহার করি। আহ আরেকটা আছে তোমার ইলেকট্রন ভোল্ট, এটাও কাজের একক, এটা মূলত কাজের একক, এটা ক্ষমতার একক না। এটা হচ্ছে মূলত বিভিন্ন বৈদ্যুতিক ক্যালকুলেশনের ক্ষেত্রে কাজের একক হিসেবে আমরা ইলেকট্রন ভোল্ট এককটা ইউজ করি, যেটা 1 ইলেকট্রন ভোল্ট সমান সমান হচ্ছে না থ্রি না সরি 1.6 ইন্টু 10⁻⁻19 জুল। সো 1 ইলেকট্রন ভোল্টটা হচ্ছে বৈদ্যুতিক ক্যালকুলেশনে কাজের ক্ষেত্রে বিদ্যুৎ শক্তি পরিমাপ করার ক্ষেত্রে ইউজ করা হয়। আর বৈদ্যুতিক পরিমাপের যখন আমরা ইয়েতে চলে যাব, কি জানি বলে এটাকে, ক্ষমতায় চলে যাব, তখন আমরা আর ইলেকট্রন ভোল্ট ইউজ করতেছি না, তখন আমরা ওয়াটই ইউজ করতেছি। আচ্ছা, কখনো কখনো ক্ষমতাকে আমরা এভাবে রিরাইট করতে পারি, দেখো আমরা জানি পাওয়ার সমান সমান ওয়ার্ক বাই টাইম। ওয়ার্ককে আমরা কি লিখতে পারি, ফোর্স ইন্টু ডিসপ্লেসমেন্ট বাই টাইম। ডিসপ্লেসমেন্ট আর টাইমটা যদি ফিক্স থাকে, সো এটাকে কিন্তু আমরা এফ ইন্টু ভিও লিখতে পারি, সো পাওয়ার সমান সমান ফোর্স এবং একটা কনস্ট্যান্ট ভেলোসিটির ক্রস প্রোডাক্ট, না ডট প্রোডাক্ট, ক্রস লেখা যাবে না এখানে, ভেক্টর গুণ দিলে আমরা এখানে ডট প্রোডাক্ট লিখতে পারি, এই যে। সো ক্ষমতাকে কিন্তু বল এবং
কনস্ট্যান্ট ভেলোসিটির বা ধ্রুবক বলের ধ্রুবক বেগের ডট গুণনও বলা যায়। আর এই পুরো রাশিটাকে যখন আমি বলতেছি ইয়া হিসেবে, কি জানি বলে, যখন আমি কৌণিক হিসেবে চেঞ্জ করে দিব তখন এই এফ হয়ে যাবে টর্ক, অর্থাৎ কৌণিক বল টর্ক। টর্ক গুণক এই ভিটা হয়ে যাবে কৌণিক কৌণিক বেগ। সো টর্ক ইনটু কৌণিক বেগ, ব্যাস। আচ্ছা, এটি 20 ওয়াট ক্ষমতা বৈদ্যুতিক পাখা মিনিটে 200 বার ঘুরতেছে। সো পাখার মোটর কত টর্ক উৎপন্ন করতেছে? খেয়াল করো, মোটর কর্তৃক উৎপন্ন টর্ক সমান সমান যদি টাউ টাউ ন্যানোমিটার নিউটন মিটার হয়, তাহলে এন বার ঘূর্ণনে কতটুকু কাজ হবে? যদি আমি এন সংখ্যক বার ঘুরে, তাহলে প্রত্যেকবার ঘূর্ণনে যদি 2 পাই ডিগ্রিটা সে অতিক্রম করে, তাহলে 2 পাই টাউ এন, মানে কাজ সমান সমান কি ফোর্স ইন্টু ডিসপ্লেসমেন্ট। সো এই যে ফোর্স ইন্টু টোটাল অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট হচ্ছে 2 পাই এন। সো 200 বার ঘূর্ণনের কাজ হচ্ছে 200 × 2 পাই × টাউ। সো 200 × 2 পাই × টাউ বাই, যেহেতু 200 মেগাওয়াট এবং সে মিনিটে ঘুরতেছে 200 বার, সো মিনিট মানে হচ্ছে 60 সেকেন্ডে, এতটুকু ক্ষমতা সমান সমান হচ্ছে 20 ওয়াট। এখান থেকে আমি টাউ এর ভ্যালুটা বের করে ফেলতে পারতেছি। এখান থেকে আমি টাউ, এই এই সিম্বলটার অর্থ হচ্ছে টাউ, সো এখানে টাউ এর ভ্যালুটা আমি বের করতে পারতেছি। আর এটা টর্ক এর ইয়া কত, একক কত, ন্যানোমিটার। আশা করি এই ম্যাথগুলো তোমরা ইজিলি ইজিলি করতে পারবা। কর্মদক্ষতা কতটুকু? কর্মদক্ষতা মূলত একটা রেশিও। কিসের রেশিও? উপরে হচ্ছে কার্যকর শক্তি, নিচে হচ্ছে মোট সরবরাহকৃত শক্তি। কতটুকু কাজ শক্তি তুমি সরবরাহ করছো, সেটা কত পার্সেন্ট তুমি ইউজ করতেছো, ব্যাস এটাই হচ্ছে কর্মক্ষমতা। মনে রাখবা, কোনো যন্ত্রের কর্মক্ষমতায় 100% পাওয়া যায় না। আর কোনো যন্ত্রের কর্মক্ষমতা বলতে বোঝায় আমি 100 একক শক্তি সাপ্লাই দিচ্ছি, তার মধ্যে 80 একক কাজ করতেছে, বাকি 20 একক হচ্ছে অপচয়। ইজি। বলের প্রকারভেদ খুবই খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস। একটা হচ্ছে সংরক্ষণশীল বল, অসংরক্ষণশীল বল। সংরক্ষণশীল বলের ব্যাপার হচ্ছে যখন তুমি একটা বল প্রয়োগ করে, তুমি একটা বল প্রয়োগ করলা, বল প্রয়োগ করার আহ কারণে যখন একটা বস্তুটা একটা নির্দিষ্ট পথ অতিক্রম করে আবার তার ইনিশিয়াল পজিশনে আসলো, যেই বল কোনো বস্তুর উপর ক্রিয়া করলে তাকে যে কোনো পথে ঘুরায় প্রাথমিক অবস্থানে ফিরে আনো, কাজ হবে শূন্য। দেখো, যদি আমি তোমার অভিকর্ষীয় বলের কারণে যে বিভব শক্তিটা অর্জিত হয় সেটার কথা চিন্তা করি। দেখো, একটা বস্তুকে নির্দিষ্ট হাইটে উঠাইলে এ না, wait, একটু চেঞ্জ হবে এখানে, ওয়েট। নির্দিষ্ট একটা হাইট, এই হাইটে উঠাইলে, ধরো আমি এই পয়েন্টে যাত্রা শুরু করলাম, তাকে এই এই বি পয়েন্টে এই সাইডে উঠাইলাম, আবার তাকে এই পয়েন্টে নিয়ে আসলাম, বস্তুর কোনো কাজ হবে অভিকর্ষী বলের সাপেক্ষে? না। আমি টোটাল ঘুরাই ঘুরাই আবার এই পয়েন্টে নিয়ে আসতেছি, তার তো আর এই হাইট যে বি পয়েন্টে ছিল সেটা তো আর নাই। হাইট এখন শূন্য, কাজ হচ্ছে কোনো নাই। সো এরকম অভিকর্ষীয় বল বলো, বৈদ্যুতিক বল বলো, বা আদর্শ স্প্রিং, যে স্প্রিং এর মধ্যে কোনো অপচয় নাই, এই জিনিসগুলো হচ্ছে সংরক্ষণশীল বল। মানে আমি ইনিশিয়াল পজিশন থেকে আবার, মানে বিকৃত করে আবার ফাইনালি আমি একই পজিশনে নিয়ে আসলে কাজের পরিমাণ হবে হচ্ছে শূন্য। স্প্রিং এর কথা চিন্তা করো, স্প্রিংটাকে আমি যে এখান থেকে এরকম একটা স্প্রিং ছিল, এটাকে সংকুচিত করলাম এভাবে, অথবা প্রসারিত করলাম, তাইলে তো কাজটা হবে। কিন্তু সংকোচন প্রসারণ করার পরে যখন বস্তুটা আবার এই যে এক্স ইজ ইকুয়াল টু জিরো পজিশনে চলে আসছে, এখানে সে এক্স ইজ ইকুয়াল টু নেগেটিভে ছিল, এখানে সে এক্স ইজ ইকুয়াল টু পজিটিভে ছিল, আর এখানে মনে করো এক্স ইজ ইকুয়াল টু জিরো ছিল। সো নেগেটিভ পজিটিভে গিয়ে আবার যখন স্থির হয়ে গেছে, কাজ হবে কোনো? টোটালটা টোটাল কাজটা শূন্য হয়ে গেল না? এই একই ধারণাটা। কিন্তু অসংরক্ষণশীল বল হচ্ছে উল্টাটা, ঘুরায় আনলে প্রাথমিক অবস্থানে নিয়ে আসলে কাজের মান শূন্য হবে না, কাজ কিছু হবে। এই বল শুধুমাত্র অবস্থানের উপর নির্ভর করে, কোন পথে যাচ্ছে, আমি এই এ থেকে বি পয়েন্টে এই 1 নম্বর পথে যেতে পারি, 2 নম্বর পথে যেতে পারি, 3 নম্বর পথে যেতে পারি। আলটিমেটলি আমার এইচ হাইট অতিক্রম হচ্ছে, সো এম জি এইচ পরিমাণ স্মৃতিশক্তি অর্জিত হবে। পাথরের উপর নির্ভর করতেছে না আমার কতটুকু হাইট, সেটার উপর নির্ভর করতেছে, শুধুমাত্র অবস্থানটা কতটুকু পরিবর্তন হয়েছে, কোন পথে অবস্থানে পরিবর্তন হচ্ছে সেটার উপর নির্ভর করে না। সংরক্ষণশীল বল দ্বারা কৃতকাজ সম্পূর্ণরূপে পুনরুদ্ধার করা যায়, রাইট। সম্পূর্ণভাবে পুনরুদ্ধার করা সম্ভব, ঠিক আছে, সেটাকে আবার ব্যাক পাওয়া সম্ভব। এক বস্তুকে এক স্থান থেকে অন্য স্থানে স্থানান্তরের কাজ পথের উপর নির্ভর করতেছে না, এটা জাস্ট খালি আদি এবং চূড়ান্ত অবস্থানের উপর নির্ভর করতেছে। সংরক্ষণশীল বলের ক্রিয়া যান্ত্রিক শক্তির নিত্যতা, প্রত্যেকটা পয়েন্টে স্থিতিশক্তি এবং গতিশক্তির ভ্যালু যোগফলটা সমান থাকবে, যার কারণে পূর্ণ চক্রে এখান থেকে এসে এখানে আবার ব্যাক করলে কাজের পরিমাণ হবে শূন্য। আর সংরক্ষণশীল বলের স্মৃতিশক্তির ঋণাত্মক নতিমাত্রা, স্মৃতিশক্তি যদি আস্তে আস্তে কমতেছে, এই যে স্মৃতিশক্তির পরিবর্তনটা হাইটের সাথে সাথে বা আর এর চেঞ্জের সাথে সাথে স্মৃতিশক্তির মানের পরিবর্তনটা, এই রেশিওটা সবসময় সেম থাকবে। ঠিক আছে, তাহলে এগুলো হচ্ছে আমার সংরক্ষণশীল বলের মূল বৈশিষ্ট্যগুলো, যে মোট পূর্ণচক্রে কাজ হবে শূন্য। দেখো, কাজ পূর্ণচক্রে শূন্য হচ্ছে। আর বল শুধুমাত্র অবস্থানের উপর নির্ভর করে, আদি এবং শেষ অবস্থান। যান্ত্রিক শক্তি নিত্যতার সূত্র পালিত হবে।
এবং হচ্ছে কৃত কাজটা সম্পূর্ণরূপে পুনরুদ্ধার করা যায়, কাজ হারায় যাবে না, লস হবে না, কোনো অপচয় হবে না। এটা হচ্ছে সংরক্ষণশীল বলগুলার বৈশিষ্ট্য। আমি যদি কনজারভেশন মুভমেন্ট এগুলো তেমন দরকার নাই, অসংরক্ষণশীল বলগুলোর কথা চিন্তা করো, যেখানে যান্ত্রিক শক্তিরও সংরক্ষিত হবে না, প্রত্যেকটা পয়েন্টে যান্ত্রিক শক্তির মান যে ফিক্স থাকে, সংরক্ষণশীল বলের বেলা এটা হবে না। এবং কাজটা একবার হয়ে গেলে সেটাকে তুমি পুনরুদ্ধার করতে পারবে না। একটা টোটাল চক্র শেষ করে আসলে কাজের মানটা শূন্য হবে না। তার মানে এটা অবস্থানের উপর নির্ভর করে না, এটা নির্ভর করে পথের উপর। তুমি ঘর্ষণ বলের কথা চিন্তা করো, ঘর্ষণ বল তুমি যদি একটা রাস্তা এখান থেকে এতটুকু যাও, বা একটা রাস্তায় ঘুরে 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 এখানে যাও, যেই রাস্তায় যত বেশি গেছো সেখানে ঘর্ষণ বলে তারা কাজ তত বেশি হবে না, কারণ তত বেশি ঘর্ষণকে তুমি ফেস করতেছো, রাইট? সো এটা পথের উপর নির্ভর করতেছে, অবস্থানের উপর না। এবং এক বস্তুকে এক স্থান থেকে আরেক স্থানে স্থানান্তরে কাজ পথের উপর নির্ভর করে। তো বললাম আমি, কাজটা পুনরায় পুনরুদ্ধার করতে পারবে না। ব্যাপারটা কি এরকম যে তুমি মনে করো এই পয়েন্ট থেকে এই পয়েন্টে ঘর্ষণ বলকে অতিক্রম করে গেলা, আবার ব্যাক করলা, তুমি প্রথমে যে কাজটা গেছো সেটাকে তুমি পুনরুদ্ধার করতে পারবা? ওইটুকু কিন্তু ওয়েস্টেড। আবার পেছনে গেলে আরোটুকু ওয়েস্টেড, আরো কিছু কাজ ওয়েস্টেড, কারণ ঘর্ষণ বলে কাজটা তো আলটিমেটলি তুমি ফেরত পাচ্ছ না, এটা পুনরুদ্ধার করা সম্ভব না। কিন্তু তুমি যখন একটা সংরক্ষণশীল বলের কথা চিন্তা করতেছো, যেমন অভিকর্ষীয় বল, আমি এখান থেকে এখানে গেলাম, স্মৃতিশক্তি অর্জিত হলো, স্মৃতিশক্তিতে এখানে নামলাম, এটা পুরোটা গতিশক্তিতে রূপান্তরিত হয়ে গেল, কাজটাকে পুনরুদ্ধার করা যাচ্ছে। স্মৃতিশক্তিকে গতিশক্তিতে রূপান্তর করা যাচ্ছে, গতিশক্তিকে স্মৃতিশক্তিতে রূপান্তর করা যাচ্ছে, একটা রূপান্তর আছে, শক্তি নিত্যতা বজায় আছে। এটা অসংরক্ষণশীল বলের ক্ষেত্রে প্রযোজ্য না। সো এখানে উদাহরণগুলো কি, যেমন হচ্ছে ঘর্ষণ বল, সান্দ্র বল সবচেয়ে পরিচিত, এটা এখানে স্টার্ট দিতে পারো। এগুলা এই বলের মধ্য দিয়ে একটা পূর্ণচক্র কমপ্লিট করলে শক্তির অপচয় হবে, শূন্য হবে না এদের মানে। এবং এই কাজগুলো সবসময় পথের উপর নির্ভর করে, অবস্থানের উপর নির্ভর করে না। আর পূর্ণচক্রে মোট কাজ শূন্য হয় না। 200 কেজি ভরের একটি বোঝা একটি ক্রেনের সাহায্যে 0.1 মিটার পার সেকেন্ড বেগে ওঠানো হলো, ক্ষমতা নির্ণয় করো। আমরা জানি ক্ষমতা সমান সমান আমরা W/T লিখতে পারি, আর আবার এই ক্ষেত্রে আমরা লিখতে পারি হচ্ছে F/V। আর এফ সমান সমান হচ্ছে 270, যেহেতু তাহলে এই যে mg 9.8 ইন্টু 0.1, তার মানে 27 × 98 কত হবে? দেখো আমরা কত তাড়াতাড়ি ম্যাথটা করতে পারি। 27 × 98, 7 আর 56, হাতে হলো 5, 7 9 63 আর 5, 7 9 63 5 68, 8 2 16, 9 2 18, 19, 6 8 8 6 14, 7 7 আর 9 16, 7 9 16, 2 2 6 4 6, 2 6 4 6, আর এখানে একটা শূন্য হবে, যেহেতু 270 দিয়ে গুণ দিচ্ছি, আর দশমিকের পরে দুই, এই 264.6, এই যে দেখছো 264.6, এটাই কিন্তু আমাদের আনসারটা এখানে আসছে। সহজ করে ফেলছি না? তোমাদেরকে লাইন রেখেই ইনস্ট্যান্টলি আমরা মোটামুটি 30 40 সেকেন্ডের মধ্যে অঙ্কটা করতে পারছি। এগুলো সিম্পল সিম্পল ম্যাথ, আশা করি তোমরা এমনি পারবা। তো আজকে ক্লাসে আলোচনা মোটামুটি এখানেই শেষ। অবশ্যই অবশ্যই প্রয়োজনীয় সূত্রগুলা সবগুলো সূত্রে মোটামুটি এখানে বলা হয়েছে। দেখো, কাজের সূত্র, তারপর হচ্ছে স্প্রিং সম্প্রসারণের কাজ, তারপর হচ্ছে তোমার অভিকর্ষীয় বলের কারণে কাজ G m m r² বাই h। এখানে তোমার এই G m/r², G M/r²টার মানে কিন্তু জি, সো এখান থেকে mgh লিখতে পারতেছো। স্প্রিং দ্রবক সমান সমান হচ্ছে F/x সমান মানে স্প্রিং দ্রবক এক হচ্ছে নিউটন/মিটার। এটা হচ্ছে তোমার অভিকর্ষীয় বলের কারণে কাজ। যদি একটা বস্তুকে আর এই অবস্থান থেকে আর বিতে নাও, তাহলে কাজটা হবে হচ্ছে -G m m/(1/r)-1/r)। বিভব শক্তি, গতিশক্তির মান, ক্ষমতার একক, সূত্র, স্থিতিস্থাপক বিভব শক্তি একক, ইপি এবং ইকে, এটা হচ্ছে তোমার পেন্ডুলামের বেলায়। সরল দোলকের বেলায় পটেনশিয়াল এনার্জি এবং কাইনেটিক এনার্জির সূত্র, কার্যকরী কর্মক্ষমতা, ক্ষমতার সূত্র। আর এই যে কৌণিক বলের ক্ষেত্রে টাউ গুণন ওমেগা। ঠিক আছে, এটা হচ্ছে তোমার ফোর্সের, কৌণিক বলের ক্ষেত্রে আমরা এটাকে এভাবে লিখতে পারি, ব্যাস। আর এই যে কাইনেটিক এনার্জি বা গতিশক্তির পরিবর্তনটা হচ্ছে বস্তুর দ্বারা কৃত কাজের অ্যামাউন্টের সমান। ঠিক আছে, তাহলে আজকের ক্লাসটা এখান দিয়ে আমাদের সমাপ্তি। আমরা মোটামুটি কাজ, শক্তি ও ক্ষমতার শক্তি ও ক্ষমতা নিয়ে আলোচনা করলাম আজকের দ্বিতীয় ক্লাসে। বেশ কিছু কনসেপ্ট ইজিলি ক্যালকুলেটর ছাড়াই আমাদের মধ্যে এখন এই ম্যাথগুলো কিন্তু কোনো টাইম প্র্যাকটিস করে আসেনি, ইনস্ট্যান্টলি তোমাদের সামনে করে দেখাইলাম যেটা কতটা সহজে করা সম্ভব, এবং বিভিন্ন প্রবলেম সলভ করে তোমাদেরকে দেখাই দিলাম। আশা করি কাজ, শক্তি, ক্ষমতা থেকে এমসিকিউ একটাও তোমাদের মিস হবে না মেডিকেল ভর্তি পরীক্ষায়। সামনে কোনো ফ্রি ক্লাসে আবার তোমাদের সাথে দেখা হবে। আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।